যেহেতু আসলে আপনার সাথে সেদিন কথা বলে আমার ভালো লাগছে, তো চিন্তা করলাম আসলে আমি এই জিনিসটা একটু চেক আউট করি আসলে আপনাদের এই জিনিসটা কিরকম, কি যদি সবকিছু ঠিক থাকে বা আমরা চাচ্ছি আসলে একটু ওই যেটা আপনি যেটা বলছেন একটু যাচাই বাছাই করে তারপরে একটা হ্যাঁ, দিকে আগানো। এটা হচ্ছে সবচেয়ে বড়। কখনোই কিন্তু রিস্ক জি নেওয়া উচিত না। আপনি যাচাই বাছাই করে তারপর নেবেন। এটা হচ্ছে সবচেয়ে জি বুদ্ধিমানের কাজ। জি তৃতীয়, জি, কারণ অলরেডি আমাদের এই যে আপনার এই আরো কি বলে ইনভেন্টর সফটওয়্যার লিমিটেড যেটা আপনি জানতে পারবেন ভাইদের, মাহবুবুর রহমান ভাইদের, তো ওনাদের সাথে একটা প্রাথমিক একটা আলাপ হয়েছিল। তো আমরা চিন্তা করছি যে আসলে আমরা ওইটাই মানে আমি দেখছি আসলে মানে যেখান থেকে আমরা বেস্ট সার্ভিসটা পাবো বা আমরা মনে করবো সার্ভিস আসলে এখন হচ্ছে ফাংশনাল হতে হবে এবং আপনার জি কোম্পানির যে এবং পারপাস প্লাস সফটওয়্যার নিচে সেই পারপাস যাতে ফুলফিল করে। আর অল্প জি সময়ে বেশি অতিরিক্ত সময় অতিবাহিত করে সফটওয়্যারটা পরিচালনা করা সেটা আর একটা বার্ডেন হয়ে যাবে। তো জি জি অনেকগুলো জি বিষয় আছে যে আপনি হচ্ছে সফটওয়্যার হচ্ছে আপনি নিজের মাথায় যাতে কোনো কিছু রাখতে না হয়, সবকিছুই সফটওয়্যার রাখবে। আপনি যদি ফ্রি থাকেন, কোনো টেনশন মুক্ত থাকেন, সফটওয়্যার সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। এই জিনিসটা মনে রাখবেন। আর আপনি অল্পতেই যাতে জিনিসগুলো পেয়ে যান এবং প্রতি বছর যে মানে শুরুতেই অ্যাডমিশনের টাইমে যে নতুন করে একটা প্রেশার আসে, প্রেশারটা আসলে আসে কিনা, আসবে কিনা সেটাও কিন্তু আপনার বুঝতে হবে। যে প্রতি জি বছর এত আপনি যেমন স্কুল শুরু করেছেন হয়তো একটা সময় 1000-এ পৌঁছায় যাবে, হ্যাঁ? বা 1000 পার হয়ে যাবে। সেক্ষেত্রে এটা কতটুকুই সার্ভ করবে অনেকগুলো বিষয় আমাদের বুঝতে হবে। বিষয়গুলো বুঝে যখন আমরা সামগ্রিকভাবে চিন্তা করব তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো আসলে সফটওয়্যার কোনটা ভালো না খারাপ। আপনার জি পজিশনটা ওইখানে কি এখন? আমাদের আপনি স্কুলের পদবিটা কি ওখানে? মানে আমার হ্যাঁ, হ্যাঁ, আপনার। জি জি আমি হচ্ছি এখানে ডিরেক্টর হিসেবে আছি, পাশাপাশি আমাদের এখানে আমি কারিকুলাম কোঅর্ডিনেটর হিসেবে আছি। আচ্ছা, যাই হোক। আমি আসলে আমরা সিলেটে তো সিলেটের মানুষ পাওয়া ঢাকাতে অনেক ডিফিকাল্ট। আমি সবচেয়ে এটা ফ্র্যাঙ্কলি কারণ সবাই মনে হয় ওই সিলেটের মধ্যে থাকে অথবা লন্ডনে থাকে। আমার কাছে এটা মনে হয়। তো এটা এটা একটা প্রবণতা থাকে আসলে যে যেসব এইজন্য যারা আমি আসলে সিলেটে পাই থাকে। নাই ওরকম করে। ফ্র্যাঙ্কলি বলতে কি আসলে আমি হচ্ছি এখানে মূলত মেইন আর্কিটেক্ট বা জি ডিজাইনার। আর মূলত আমি আইএসডিবি বিশ্ব যেটা ফ্যাকাল্টি জি জি এবং এখানে আমাদের হাতে হাজার প্রোগ্রামার বের হয়। প্রতি বছর আমরা বের করি। তো সেখানে আমার যে মানে আমি যত স্টুডেন্ট পেয়েছি তার মধ্যে সিলেটের একটা স্টুডেন্ট আমি পাই নাই। তো জি সেই জন্য আসলে যদি থাকতো তাহলে আমি তার সাথে কন্টাক্ট করতাম যে তুমি সিলেটের দায়িত্ব নাও। তো আর অ্যাকচুয়ালি আমরা পাই নাই বিধে আসলে ট্রাস্ট পিপল ছাড়া আসলে দায়িত্ব দেওয়াটা খুব কঠিন। বুঝতে পেরেছেন? জি জি জি। এই আর কি বিষয়। তো আসলে যদি এটাই এখানে যে কারণ পরিচয় হয় আপনাদের সাথে হয়তো ওই সুবাদে যদি আমরা ওইদিকে ইয়ে করতে পারি, মুভ করতে পারি না তাহলে যে না অবশ্যই আসলে জিনিসটা হচ্ছে যদি দেখা যায় এটা একটা আমরা একটা ভালো একটা যদি ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকে আমরা আমাদের সাথে আপনাদের একটা সার্বিকভাবে আগায় তাহলে আসলে সবকিছু ঠিক থাকলে আসলে অনেক প্রতিষ্ঠান আছে সিলেটে আসলে ভালোই প্রতিষ্ঠান আছে, বিশেষ করে যে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ ভার্সন স্কুল, ভালো ভালো বাংলা মিডিয়াম স্কুল আছে যেখানে আসলে এটা ইন্টিগ্রেট এগুলা করা যাবে এটা আসলে। বুঝতে আর আমি আসলে বিশেষ করে যখন আমি এগুলো একটু ঘাটাঘাটি করতেছিলাম তখন আসলে এখন ফেসবুক তো সে আসলে ওই যে অ্যালগোরিদমটা ধরতে পারতেছে, সে দেখা যায় অনেক অ্যাড বিভিন্ন জায়গা থেকে অ্যাড গুলো আসতেছে। এবং আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন আপনাকে এই আসতেই থাকবে এই স্কুলের সফটওয়্যারের জন্য আসতেই থাকবে। এখন আপনি কোনটা ছেড়ে কোনটা ধরবেন এটা একটা ও বিষয়। জি 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 তো জি। আপনার একটা আমাদের সুবিধা হচ্ছে আপনি যাচাই বাছাই করবেন, সুযোগ পাবেন। আপনাকে একটু সময় দিতে হবে। অলসতা করা যাবে না এই বিষয়ে। জি 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 একবার যদি আপনি নিয়ে নেন চেঞ্জ করাটা একটু সময় লাগে, ঠিক না? জি জি একবার ওইটাই মানে আমরা চাচ্ছি কি যেটা নিয়ে একবারে ভেবে চিন্তে যেন আর হুম, হুম। পরবর্তীতে যেন কোনো আবার এটা নিয়ে আফসোস করতে না হয় হয়। এবং টেকনোলজি এমনটা থাকে যাতে সারা জীবন একটা আপ টু ডেট টেকনোলজি থাকে যাতে এটা ওল্ড না হয়ে যায়। জি টেকনোলজি জি আর ওল্ড হয়ে যাওয়া একটা বিষয় থাকে এবং ডাটাবেজের ভলিউম যখন বেড়ে যাবে প্রতি মনে করেন হাজার রেকর্ড ঢুকবে সেটা যে সিস্টেম যাতে স্লো না হয় এটা জি আমরা কিন্তু এগুলো অনেকে ভাবে না যে সিস্টেম স্লো হয়ে যাবে কিনা মানে প্রথম দিকে তো ডাটা কম থাকবে প্রতি বছর প্রথম বছর দেখবেন ডাটা নাই পরের বছর আরো বাড়বে এরকম করতে করতে জিবি ডাটা ঢুকতে থাকবে সেই ক্ষেত্রে সফটওয়্যার পারফর্ম কেমন দিবে এটা কি লোডিং হবে নাকি ঘুরবে বিষয়গুলো আসলে আমি বুঝাই দেবো সমস্যা নেই। আচ্ছা এইসব কিছু মনিটরিং করে আসলে দেখে তারপরে ইয়ে করতে হয়। আমাদের একজন মনে হয় আসছেন আপনাদের। আহ
দেখলাম ও কি করেছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আমাদের ইঞ্জিনিয়ার। জি জি আমি আমাকে আমাদের সফটওয়্যার আপনাদের এই সফটওয়্যার নিয়ে আপনারা মানে কেমন দিন থেকে কাজ করতেছেন? আচ্ছা, আমাদের আসলে সব ইন্ডাস্ট্রিতে আমরা সফটওয়্যার দিচ্ছি, শুধু যে স্কুল ম্যানেজমেন্ট দিচ্ছি না, আমরা আসলে হসপিটাল, তারপর হচ্ছে গার্মেন্টস, তারপর রিটেল শপ যেটা পয়েন্ট অফ সেল যেটা, তারপর হচ্ছে আমাদের রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, এই সব ইন্ডাস্ট্রিতে। তবে বেশি যেটা যাচ্ছে সেটা হচ্ছে রিটেল শপগুলোতে যাচ্ছে, আমাদের গার্মেন্টসে যাচ্ছে, আর স্কুল ম্যানেজমেন্টে যাচ্ছে। এইগুলো তো বেশি সফটওয়্যার যাচ্ছে। তো স্কুল ম্যানেজমেন্টে যেহেতু সংখ্যা বেশি মনে হয় ইন্ডাস্ট্রিতে, এই জন্যই মনে হয় একটু বেশি যাচ্ছে। তো আমাদের সবচেয়ে বড় যে স্কুল ম্যানেজমেন্টে মানে একাডেমি ম্যানেজমেন্ট সফটওয়্যার সবচেয়ে বড় ক্লায়েন্ট হচ্ছে আসলে মেডিকেল কলেজ। হ্যাঁ, এখানে মোর দেন 1000 স্টুডেন্ট এনরোলড এবং মানে রানিং, এবং সেটা ময়মনসিংহ মেডিকেল কলেজের, যেটা আমি আপনাকে মনে বলেছিলাম। ওখানে শুধু ময়মনসিংহ শুধু একটা দিনে ময়মনসিংহ 3টা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। একটা হচ্ছে মেডিকেল কলেজ, হচ্ছে আপনার নার্সিং ইনস্টিটিউট এন্ড নার্সিং কলেজ, ওইখানে কিন্তু রানিং। তো বুঝতে পেরেছেন যে এরা কিন্তু যাচাই বাছাই না করে সফটওয়্যার নেয় না। অনেক ওদের টাকাটা ইম্পর্টেন্ট না, ওদের সফটওয়্যার গুণগত মান, সিকিউরিটি, তারপরে কনফিডেন্সিয়ালিটি এগুলো থাকা জরুরি। ডাটা যে পলিসি গুলো আছে, ডাটা কাকে হ্যান্ডেল করতে পারবে না। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাকাউন্টস যে সেকশনটা থাকবে বা অ্যাকাউন্টস এর হ্যান্ডলার যে সফটওয়্যারটা থাকবে, এটা কি মানে আপনাদের সাথে কানেক্টেড থাকবে না এটা জাস্ট আমাদের মেশিনেই, বা আমরা এখানে আলাদাভাবে এটা আমরা ধরেন আমরা চিন্তা করছি যে অ্যাকাউন্টস এর যে পুরো এটা পুরোপুরিটা আমরাই এই ডাটাটা প্রিজার্ভ করব, মানে এটাও কি করা যায়, মানে আপনাদের কিরকম এটা থাকে? এখানে এটা হচ্ছে সম্পূর্ণ আসলে আপনাদের ইনফ্রাস্ট্রাকচারটা আপনাদের, পলিসিটা আপনাদের, এটা আমাদের কিছু না। কারণ হচ্ছে আপনি যদি নিজের কাছে নিজের সার্ভারে রাখতে চান, মানে হচ্ছে আপনি একটা পিসিতে সফটওয়্যারটা সেটআপ দিয়ে দেবেন, ডাটাবেস, এবং যতগুলো পিসিতে আছে সবগুলো অটো কানেক্টেড হয়ে যাবে। এটা আপনি অফলাইনে চালাতে পারবেন, অনলাইনে চালাতে পারবেন, মানে এটা বোথ ইয়েতেই চলবে। আপনার হোস্টিং এর খরচ এখানে নাই। আপনি যে বলে যে ডোমেইন হোস্টিং কিনতে হবে, ইটস নট ইম্পর্টেন্ট। আপনি আপনার স্কুল ক্যাম্পাসে একটা ভালো মানের পিসি রাখবেন, সেখানে আমরা সফটওয়্যার সেটআপ ডাটাবেস দিয়ে দেব। এরপর আপনি ল্যাপটপ ব্যবহার করেন বা যেখানে যে সফটওয়্যার পিসি ব্যবহার করেন, অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে কাজ করবে। এরপর যদি বাসা থেকে বা অন্য জায়গা থেকে দেখতে চান, তাহলে ওই সার্ভার পিসিতে আমরা একটা কনফিগার করে দিব, যেটাকে আমরা বলি রিয়েল আইপি। সেট করে দিলে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে অপারেশন চালাতে পারবেন, মাল্টি ব্রাঞ্চ হলেও পারবেন। আমরা এই কনফিগারেশনটা মানে সাজেশন করি, কারণ নিজের ডাটা নিজের কাছে রাখেন। আর এইটা তো আসলে আমাদের কাছে চলে যাবে না। জি জি, কারণ অনেক ক্ষেত্রে আসলে যে অ্যাকাউন্টস এর ডাটাগুলো তো একটু অনেক, আর এটা বুঝতে পারছেন যে আমরা কিন্তু নিজেরা সার্ভার কনফিগারেশন করে দিই এবং সেটা সম্পূর্ণ ফ্রি করে দেই। এবং একটা হোস্টিং কোম্পানি যারা ডোমেইন হোস্টিং বিক্রি করে, তারা কিন্তু নিজেরা এটা বানায়। আমরা কিন্তু সেই নলেজটা আপনাকে, সেই সার্ভিসটা আপনাকে দিচ্ছি ওইখানে, যাতে করে আপনার ওই ডোমেইন হোস্টিং এর খরচটা ইয়ারলি যে থাকে এটা কমে যাবে, থাকে না, একদম জিরো হয়ে যাবে। পুরো বিষয় আপনার যেটা বললেন যে আমাদের থাকবে না। তারপরে হচ্ছে আপনার ডাটাবেস ব্যাকআপের, মনে করেন যে ক্লাউডের সুবিধা হচ্ছে যদি আপনি হোস্টিং এ রাখেন তাহলে হয়তো ব্যাকআপ থাকে। তো আপনাদের যখন আপনি লোকালি রাখবেন নিজের কাছে, তখন আপনার একটা ব্যাকআপ সিস্টেমটা অবশ্যই থাকতে হবে, যাতে প্রতিদিন অথবা 15 দিন পর পর, বিশেষ করে প্রতিদিন স্কুল ছুটির পর বা যখন আর অপারেশনাল, তখন একটা ব্যাকআপ নিয়ে নেওয়াটাই বেটার। এটা হচ্ছে এরকম বিশেষ করে যে ক্লাউডের যে ব্যাপারটা আর কি, আমি যদি ক্লাউড স্টোরেজ ইউজ করতে চাই, ব্যাকআপ দুই রকম, একটা ক্লাউড ব্যাকআপ, একটা হচ্ছে লোকাল ব্যাকআপ। ক্লাউড ব্যাকআপ হচ্ছে যদি আপনি মনে করেন একটা হোস্টিং এর দিলেন, যেমন যেখানে আপনি হোস্ট রাখেন সেখানে আপনি এফটিপি এর মাধ্যমে আপনার এই সফটওয়্যার ডাটা চলে যাবে, যদি ক্লাউড মানে ক্লাউড একটা হোস্টিং কিনেন। আর যদি মনে করেন যে আমি একটা হার্ড ডিস্কের মধ্যে থাকবে, প্যারালাল একটা হার্ড ডিস্ক বার্ন হলে সমস্যা নাই, ওই হার্ড ডিস্কে এটা ওকে, এটাও ঠিক আছে, এটা চলে। শুধু পিসি যদি চুরি হয়ে যায় তখন গিয়ে আপনি ক্লাউডটা রক্ষা করে, কিন্তু পিসি চুরি না হলে আপনার এক্সট্রা একটা হার্ড ডিস্ক লাগালেও আপনার ব্যাকআপে আর এক্সট্রা কোনো খরচ নেই, ফিক্সড একটা খরচ, ঠিক না? এই হলো বিষয়। একটা হচ্ছে আমি যে সম্ভবত আপনাকে ওই যে একটা এই ওয়েবসাইট দিয়েছিলাম আর কি,
এই যে আমরা চিন্তা যে একটা ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে একটা ওয়েব পোর্টাল, যেটা এটা হচ্ছে সাধারণত স্টুডেন্ট বা প্যারেন্টের জন্য প্যানেল একটা পোর্শন প্রয়োজন হয়। যে যদিও আমরা তিনটা সার্ভিস সাজেশন করব, একটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট ইআরপি। আমাদের কিন্তু ইআরপি মানে হচ্ছে আপনার যেখানে এইচআর মানে বেতন থেকে পেরোল, মানে টিচারদের বেতন থেকে শুরু করে আপনার এইচআর যেটাকে আমরা বলি, তারপরে হচ্ছে আপনার একাডেমি ম্যানেজমেন্টের যা যা দরকার হয়, ফার্স্ট হচ্ছে আপনার অ্যাডমিশন মডিউল থেকে শুরু করে একদম এক্সাম মডিউল পর্যন্ত, লাইব্রেরি ম্যানেজমেন্ট, মানে যত স্কুলে যত অপশনের প্রয়োজন সব মডিউলগুলো এখানে ইন্টিগ্রেট, এবং সেটা একদম যেখানে ফিনান্সিয়াল ইস্যু আছে সেটা কিন্তু অ্যাকাউন্টিং মডিউলের সাথে ইন্টিগ্রেটেড হয়ে কাজ করে। আপনি যেখানেই মনে করেন ফিনান্সিয়াল ইফেক্ট বলবে সেখান থেকে কিন্তু অ্যাকাউন্টে জার্নাল হবে, অটো জার্নাল হবে। আপনার শুধু ফর্ম ফিল আপ করে মারলেই জার্নাল হয়ে যাবে এবং রিপোর্টে বসে যাবে। সুতরাং এখানে অ্যাকাউন্টিং এর নলেজটা আপনার দরকার হবে। শুধু মানে রিসিপ্ট কালেকশন করবেন আর ইনভয়েস হবে। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। যে ইনভয়েস, প্রথমেই ইনভয়েস হবে ওনার নামে, একটা স্টুডেন্ট নামে প্রতি মাসে ইনভয়েস হবে তার। এরপরে ইনভয়েসের সাথে যদি আপনি এসএমএস পাঠাতে চান যে আপনি তোমার এত টাকা বিল, সেটাও আছে আমাদের। এরপরে সে যখন টাকাটা নিয়ে সে কালেকশন করে ইটস ভেরি সিম্পল ফিনান্সিয়াল ইস্যুটা। এরপরে যে তাদের অ্যাটেন্ডেন্স ইস্যুটা, যেটা বললাম বায়োমেট্রিক রিয়েল টাইম অ্যাটেন্ডেন্স, যেটা সাধারণ প্যারেন্ট খুব গুরুত্ব সহকারে ফলো করে, যে সে অ্যাটেন্ড। আপনাদের সর্বোচ্চ মানে ছোট ক্লাস থেকে কত ক্লাস পর্যন্ত আছে? আচ্ছা, আমাদের এখানে আমরা শুরু করছি এখন প্লে থেকে ক্লাস 2। আচ্ছা, মানে প্লে থেকে শুরু করে ক্লাস 2, এটা আমাদের ইয়ার 1 এর আগে থাকবে 3টা ক্লাস, আর তারপরে হচ্ছে ইয়ার 1 ইয়ার 2। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা হতে পারে যে আমি যেটা ফিল করি, আমার ছোট একটা বাচ্চা আছে, যে যখন স্কুল ছুটি হয়ে যায় তখন আমরা হয়তো বিজি থাকি, মনে থাকে না যে স্কুল ছুটি, তো তখন এসএমএস অ্যালার্ট পাঠানো হয় স্কুল থেকে যে আপনার স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চা। তখন কিন্তু তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে যাই। তো এই অ্যালার্টটা কিন্তু স্কুল থেকে দিলে তারা একটা প্যারেন্টের দিকে আমাদের চিন্তা করতে হবে, তারা কি জিনিসে খুশি হবে। সুতরাং এই একটা এসএমএস সার্ভিস আপনি নিতে পারবেন, যাতে ছুটি হওয়ার সাথে সাথে একটা এসএমএস ডেলিভারি যারা চায় আপনি সেটা। আচ্ছা, তো আমি মনে হয় কিছু আপনাকেই মনে হয় দেখা দিলেই বেটার হয়, ওনার হয়তো দেরি হবে নাকি? আচ্ছা, আমি একটা মিনিট সময় দিচ্ছি। আমাকে জাস্ট আপনি একটা মিনিট সময় দিবেন। আচ্ছা, ঠিক আছে, আমি একটু টেস্ট করছি এর মধ্যে। আমার ডেস্কটপ তো দেখা যাচ্ছে না তাহিদ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমরা একটু দেখি। ফার্স্ট হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সটা দেখি, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। ডিভাইসটা কানেক্টেড আছে আমার পিসির সাথে, আমি কানেক্ট করলাম, কানেক্ট হয়েছে। আমি একটু ফায়ার করে দেখি। একটা কানেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডায়ামেট্রিক কানেকশনটা দেখলাম। এটা ডিভাইসটা তো এই যে এখানে আছে, দেখা যাচ্ছে ডিভাইসটা, ওয়েবক্যামটি দেখা যায়, দেখো তো। জি স্যার, দেখা যায় স্যার। ওকে, ঠিক আছে। My receipt. Invoice. সার্ভিস অটো, সার্ভিস করা থাকলে সার্ভিসগুলো অটো চলে আসে, রেগুলার সার্ভিসটা কি, ঠিক আছে। এটাও কনফিগার করা আছে। মানে রিসিপ্ট, ওকে, এটা ইনভয়েস। সার্ভিস গ্রুপগুলো রেখে দিলে ঠিক আছে। ওকে, অ্যাকাউন্টিং, সাপ্লাইজার,
স্টুডেন্টস একটা স্টুডেন্টের লেজার পার্টিকুলার I can print how laser chair. ওকে, আরেকটা জিনিস ছিল সেটা হলো স্টুডেন্ট ম্যানেজমেন্টের বায়োমেট্রিক এসএমএস সার্ভিস। ওকে ফাইন, এখানে আইডি কার্ডগুলো দেখা হচ্ছিল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করতেছি, মানে এটা কি রেকর্ড করার কোনো মানে আপনাদের কোনো অপশন আছে? আমরা রেকর্ড করব আমাদের যেহেতু অ্যাড চলছে, আসলে আমাদের ভিডিও রেকর্ড করার আসলে সময় পাচ্ছিলাম না, তো আপনাদের দেখার সময় রেকর্ড হয়ে যাবে, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, সমস্যা তাহলে আমরা শুরু করতে পারি। উনি 2-3 মিনিটের মধ্যে একটু সমস্যা, আসলে ওই যে আমরা আসলে বাইরে থেকে গেটে ঢোকা পড়ছি, তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে খুব, আমরা বাইরে বের হয়েছিলাম কিন্তু বৃষ্টিতে আটকা পড়া একটু প্রবলেম হয়ে গেছে। সমস্যা না, আমরা শুরু করে ফেলতে পারবো। আচ্ছা, শুরু করতে পারি? জি জি জি। আচ্ছা ঠিক আছে, ওকে আমি শুরু করছি। আমাদের এই সফটওয়্যারটা রেকর্ডিং থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি। আমি প্রথমে যেভাবে লগইন করছি, আমি আমার মূল কপি থেকে রান করছি। এটা এই সফটওয়্যারটা আপনারা জাস্ট ইয়ে থেকে ডাউনলোড করবেন, একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এটাও দেখাই দিচ্ছি, ডাউনলোডটা পরে দেখাই দিচ্ছি। লগইন করলাম। ওকে, প্রথমে লগইন করলে আমরা একটা ড্যাশবোর্ড দেখবো, এবং এই ড্যাশবোর্ডে গুরুত্বপূর্ণ সুবিধা থাকে, যেমন এটা কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টস এর ইনফরমেশন, আর এখানে হচ্ছে স্টুডেন্ট। এটা গুরুত্বপূর্ণ যে একটা স্টুডেন্টের সাথে তার লাস্ট ডিল কত, 15 দিনের মধ্যে তার সাথে পাওনাদারটা কতদিন পুরাতন, মানে সে কি 30 দিনের পাওনা নাকি 1 মাসের পাওনা নাকি 15 দিনের পাওনা নাকি রিসেন্ট পাওনা, এগুলো আসলে এইজিং রিপোর্ট বলা হয়। আচ্ছা যাই হোক, আমি এটাতে না গিয়ে আগে চলে যাচ্ছি। স্টুডেন্টের ফার্স্ট রেজিস্ট্রেশনের কাজটা শুরু হয় আমাদের। সো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে গেলে আমরা প্রথমেই একাডেমিতে গিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন করব। ফার্স্ট হচ্ছে আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা একটু ডিফিকাল্ট অন্যদের থেকে, সেটা হচ্ছে আমরা ওয়েবক্যাম থেকে ছবি নিতে পারবো। চালু করে আমরা তার ছবিটা ক্যাপচার করতে পারবো। যদি আপনার আমাদের ওয়েবক্যামটা ফাংশনাল থাকে, ওয়েবক্যাম চালু করে সামনে যদি স্টুডেন্টটা থাকে, দেন আমি ক্যাপচার করলে ক্যাপচারটা এখানে অটোমেটিকলি ছবিটা নিয়ে আসবে। এই হলো এই ফিচারটা। তারপর হচ্ছে এখানে আমাদের জাস্ট নাম, প্রথমে আমাদের এখান থেকে একটা ক্লাস সিলেক্ট করতে হবে, একটা সেশন সিলেক্ট করতে হবে, আর ব্যাচটা গুরুত্বপূর্ণ। এই ব্যাচের কথা আপনাদের বলেছিলাম যে আসলে প্রতিটা স্টুডেন্টকে একটা নির্দিষ্ট ব্যাচে অ্যাড করব, যাতে করে আমরা প্রতি বছরে ব্যাচটাকে যখন আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে এই ব্যাচটাকে ইমপ্রুভ করি। যেমন আমি এখানে ব্যাচটা দেখাই আগে, এখানে যে আমাদের ব্যাচের লিস্টগুলো আছে, একটা স্টুডেন্ট মানে একটা স্কুলের যতগুলো ব্যাচ আছে সব অ্যাড করছে, এবং প্রতিটা ব্যাচে কোন ব্যাচে কোন স্টুডেন্ট অ্যাড করা হচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছি, কতজন স্টুডেন্ট আছে, যদি এটা ডামি টাকা। তো এই হলো আমাদের ব্যাচটা যদি একটু এক্সপ্লেইন করতেন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে ব্যাচের এখানে 25 থেকে 35। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা সেশনের 25 থেকে 35 হচ্ছে, ধরে রাখলাম যে তারা যদি ক্লাস 10 পর্যন্ত স্কুলে থাকে। জি জি জি, বুঝতে পারছি। তাহলে ব্যাচটার লেন্থ হবে, ভ্যালিডেশন করা হলো যে এত থেকে এতর মধ্যে সে বের হয়ে যাবে, এই আর কি। এই জন্য একটা রেঞ্জ দিয়ে দেওয়া নেই, কারণ অনেকে শুধু ওই ইয়ারটাই দেওয়া নেই, জাস্ট যে বছরে এই ব্যাচটা ক্রিয়েট করছে সেই বছর দেয়। এখন যা যে পলিসি অনুযায়ী সে দিতে পারবে, এটা যার যার উপর, ঠিক আছে। তাহলে আমাদের সর্বপ্রথম এই ব্যাচটা ক্রিয়েট করতে হবে, যে আমরা একটা নতুন ব্যাচ তৈরি করছি, এখানে ভর্তি করব। হতে পারে প্লে, যেমন আপনাদের নতুন স্কুল আপনারা প্লে দিয়ে শুরু করবেন। প্লের যদি 2টা ব্যাচ থাকে, ইভিনিং আর সকাল এবং মর্নিং এবং নুন যদি থাকে, তাহলে আপনার 2টা ব্যাচ হতে পারে। 2টা ব্যাচে যারা দুপুরে আসবে তাদের জন্য, যারা সকালে ক্লাস করবে তাদের জন্য আলাদা 2টা ব্যাচ হবে। তো সেই ক্ষেত্রে আপনার 2টা অটোমেটিক শুধু ব্যাচের আইডি দিলেই কিন্তু
এখানে অ্যাক্টিভ যে ক্লাসটা আছে আপনি এখানে তখন সিলেক্ট করে দিলে হবে যে আমি সিলেক্ট করব। আর মিডিয়াম এখান থেকে সিলেক্ট করা যাবে কারণ মিডিয়াম সহ এখানে আছে। তো আপনাদের যদি যত মিডিয়ামই হোক না কেন, আরবি হোক বা ইংলিশ, আপনি এখান থেকে মিডিয়াম সিলেক্ট করে অ্যাক্টিভ ক্লাস যে ক্লাসিক ব্যাচটা থাকবে সেই সিলেক্ট করে যখন ব্যাচ নাম্বার বসাবেন অটোমেটিক্যালি কিন্তু এই ব্যাচের সাথে এগুলো অ্যাড হয়ে যাবে। আর নেক্সট বছর আমরা কি করব, নেক্সট বছর এটাকে আমি জাস্ট এই ব্যাচটা তার তৈরি করতে হবে না, এই ব্যাচটাকে আমি সেকেন্ড মানে 1 উঠাবো বা 2 তে উঠাবো। সেক্ষেত্রে আমরা অ্যাডিতে গিয়ে তখন আবার অ্যাক্টিভ ক্লাসটা যেমন 3 আছে অ্যাক্টিভ আমি 4 করে দিলেই এই ব্যাচের সব স্টুডেন্ট পড়ে চলে যাবে। সো দ্যাট আমাদের যে প্রত্যেকটা স্টুডেন্ট ধরে ধরে আমাকে আর ওই ক্লাসে উঠানোর কোনো প্রয়োজন নেই। এগুলো ব্যাচ নিয়ম। আমি কিছু জিনিস আপনাকে বলি, এগুলো এই জিনিসটা আপনি জানবেন, এটা যাতে আমার অন্য কোম্পানিতে বা এগুলো বলার দরকার নেই, কারণ এগুলো করার জন্য আমাদের অনেক পরিশ্রম আছে। বুঝছি মানে এটা কিছু আপনাদের ইউনিক কিছু আপনারা কিছু আলাদা কিছু ফিচার এখানে অ্যাড করছেন, আমি বুঝতে পারছি যে সমস্যা এটা আসলে এটা ফিচার। তারপরে হচ্ছে আপনি ওইখানে ব্যাচ যখন হয়ে আসবে তখন আমরা এখানে সেগুলো পাবো। দেন মিডিয়াম সিলেক্ট করবে, একটা স্টুডেন্ট আসলে আপনাকে বলবে যে আমি এটাতে ভর্তি হবো। সো দিস ইজ আবার এটা হচ্ছে আপনার ক্লাসগুলোর গ্রুপ, যেমন সেকেন্ডারি বলতে জুনিয়র সেকেন্ডারি বলতে বা প্রাইমারি বলতে কেজি বলতে অনেক সময় দেখা গেল কেজিতে 2-3টা থাকে, কেজি 1 কেজি 2, আবার দেখা গেল যে সেকেন্ডারিতে 1-2 থাকে। সো আমরা যদি সেকেন্ডারিতে ভর্তি করতে চাই সেকেন্ডারি ক্লিক করার সাথে সাথে ফিল্টার হয়ে যাবে। আবার প্রাইমারি সিলেক্ট করার সাথে সাথে দেখা গেল প্রাইমারি বলতে 1 2 3 4 5, তখন এখানে ফিল্টার। সো এটা জাস্ট ফিল্টার, আর এইখান থেকে সিলেক্ট করতে হবে আমাদের ক্লাসটা। দেন আমরা সেশন সিলেক্ট করব, ব্যাচ একটা সিলেক্ট করব, তারপর নামটা দিব, ছবিটা সিলেক্ট করব। আচ্ছা ছবিটা আমরা এটা মাস্ট বি ওয়েবক্যাম দিয়ে এটা, হ্যাঁ ওয়েবক্যাম দিয়ে পারবেন অথবা আমরা এখানে দিলে ব্যাস। আচ্ছা অথবা ছবি আপলোড দিয়েও পারবো আমরা এটা। হ্যাঁ, এবং তার থেকে একটা সিগনেচার নিয়ে নেবেন হাতে, তো সিগনেচার ছবিটা দিয়ে দিলে তার আইডি কার্ডের সাথে। তো এই হলো রিলিজিয়াস, এটা বেসিক ইনফরমেশন দিবেন, বেসিক ইনফরমেশন ব্লাড এবং বার্থ প্রেজেন্ট অ্যাড্রেস, প্রাইমারি অ্যাড্রেস। তারপর হচ্ছে যদি যেহেতু আমাদের এটা ওই মেডিকেল কলেজে ছিল এবং এখানে ফরেনার স্টুডেন্টরা আছে, দ্যাটস ওয়াই এখানে কিছু যেমন ফরেনার কিনা টিক চিহ্ন দিতে হবে। আর এখান থেকে আমরা সরাসরি তাকে সেকশনে আর রোল নাম্বার দিয়ে দিতে পারবো। যদি আমি মনে করি এখানেই ভর্তি করে নিব তাহলে এটা দিবা, যদি না আমি পরে ভর্তি করবো জাস্ট রেজিস্ট্রেশন করে রাখি সেক্ষেত্রে আমাদের এটা লাগবে। প্রথমেই আমরা এখান থেকে সিলেক্ট করে রোল নাম্বার এবং তাকে মান্থলি ফিটা এখানে। মানে আমি যদি শুধু রেজিস্ট্রেশন করতে চাই তাহলে আমি রেজিস্টার করলাম, একদম না রেজিস্ট্রেশন পরে আমরা অ্যাডমিশন করে নিলাম, পেমেন্ট দেওয়ার পরে বুঝছি। মানে সাধারণত নরমালি আমরা রেজিস্ট্রেশন পরে আমরা ইয়েতে ইনভয়েস তৈরি হয়, তারপরে মানে টাকা পেমেন্ট করলে ওই পেমেন্টের রিসিপ্টটা নিয়ে তখন অ্যাডমিশন ইয়েতে যে অ্যাডমিনিস্ট্রেশনে গেলে তখন তারা অ্যাডমিশন করে দেয়, ওইখান থেকেও অ্যাডমিশন হতে পারে। যদি মানে অনেক স্কুল আছে না আমি এত ইয়ে করবো, আমি এখানে একটা ডেস্কের মধ্যে সব করে ফেলবো, সেক্ষেত্রে আমরা বলি এখানেই করে ফেলবো, সমস্যা নেই। তো আমাদের সব অপশনই রাখতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে যেহেতু এখানে একটা স্টুডেন্টের অ্যাকাউন্টে সাধারণত হবে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল অল দ্য টাইম, এটা যেহেতু অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ইস্যু, ও সবসময় ওর নামে একটা বিল হবে প্রতি মাসে, ওই বিলের অ্যাগেন যখনই বিল হবে তখন এইখানে হিট হবে, আর যখন সে পেমেন্ট করে দিবে তখন এটা আবার জিরো হয়ে যাবে। এটা একবার রিসিভেবল হয়ে যাবে, একবার জিরো হয়ে যাবে। এর অর্থ হচ্ছে সবসময় তার বিলটা পাওনাটা এই অ্যাকাউন্টে জমা হতে হবে। এটা আমরা আসলে ট্রেনিং দেবে একবার, অ্যাকাউন্টে সমস্যা হবে না। এরপরে প্যারেন্ট ইনফরমেশন আমরা আলাদা সেকশন থেকে আপনি অ্যাড করে নেবেন। প্যারেন্টের বলতে এখানে লোকাল গার্ডিয়ান, প্যারেন্ট, ফাদার অ্যান্ড মাদার ইনফরমেশন। আর অ্যাটাচমেন্ট হচ্ছে তার থেকে আপনি যতগুলো ডকুমেন্ট রাখতে চান, ছবি, এনআইডি কার্ড, যা যা দরকার হয় সব কিছু আপনি এখানে অ্যাটাচমেন্ট করে রাখতে পারেন। এই হলো একটা পাসপোর্ট ইনফরমেশন আর ইয়েস অপশন, একদম আপনি এটা কাস্টমাইজ করতে পারেন, যা যা যে সব ডকুমেন্ট আপনি রাখতে চান সেটা সিলেক্ট করে ব্রাউজ করে ওই ডকুমেন্টে রাখবেন, তাহলে ফিল্টার করে বের করার সুবিধা হবে। যে এনআইডি কাজ নিতেন ব্রাউজ করুন, এনআইডি সিলেক্ট করে এনআইডি, আমি তার সিগনেচার নেব সিগনেচার, আমি তার বার্থ সার্টিফিকেট নেব বার্থ সার্টিফিকেট, এগুলো আবার ইচ্ছা মতো বাড়ানো যাবে, কমানো যাবে, চেঞ্জ করা যাবে। আচ্ছা, এটা মানে আমি নতুন একটা ফিল্ড আমি চাইলে এখানে ইনক্লুড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি কারণ অনেক সময় স্টুডেন্টের ডকুমেন্টটা ওরা মানে বারে খুঁজাটা ওর কাছে, আপনি যদি প্রথমে নিয়ে নেন তো এটা একটু দিলে অ্যাটাচমেন্ট হিসেবে থেকে গেল, বা এটা আমি একবার নিয়ে নিলে আমি অন্য ফিল্ডে এটা ইউজ করতে পারবো, হ্যাঁ তো যখন ইচ্ছা আপনি পরে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা প্রথম স্টেপ। দেন আমরা চলে যাব, মনে করেন যে ভুল করলাম বা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা এখানে ম্যানেজ স্টুডেন্ট চলে আসবে। এখানে কিন্তু
এই সব স্টুডেন্ট গুলো এখানে এসে জমা হবে, আমরা সেখান থেকে কিন্তু ব্যাচ ওয়াইজ ফিল্টার করে এই যে ব্যাচ ওয়াইজ কিন্তু আমি গ্রুপগুলো দেখতে পাচ্ছি। আপনি যে ব্যাচ সিলেক্ট করবেন সেই ব্যাচ স্টুডেন্টগুলো দেখতে পাবেন। আচ্ছা, এখানে আসার পর আমাদের দ্বিতীয় স্টেপ, যেহেতু আপনাদের মেশিন এই ডিভাইসটা বায়োমেট্রিক ডিভাইস লাগাতে হতে পারে, তো বায়োমেট্রিক যখন আমরা এখানে লাগাবেন স্কুলে, তখন এই প্যানেলে গিয়ে তাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করবেন। এই জায়গাটুকু দেখবেন আপনি অন্য স্কুলে বা যারা আপনার কাছে সফট নিতে আসবে তারা কিন্তু এই জায়গাটা দিতে পারবে না, মানে খুব মানে সন্দেহতে যে তারা এটা করবে, কারণ এটা হচ্ছে সরাসরি মেশিনের সাথে আমরা ওদের ওই মেশিনগুলো তো চায়নায় তৈরি করছে, তো তাদের মেশিনের মধ্যে অ্যাক্সেস করে তাদের মেশিনের মধ্যে ডিভাইসের মধ্যে আমরা ডাটা এন্ট্রি করা এবং তার নামটা পর্যন্ত সেভ করা এখান থেকেই হবে। আপনার ওই দৌড়ে গিয়ে ওই স্টুডেন্টকে নিয়ে গিয়ে আপনি ওইখানে দাঁড়া করে হাতে টিপে সেট করার কোনো দরকার নেই। ওখানে যখন সেট আপ হয়ে যাবে স্টুডেন্ট এখানে আসবে, এখান থেকে তারকে কানেক্ট ডিভাইস, যেমন ডিভাইসটা কানেক্ট করলাম, এই ডিভাইস কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেন আপনি এখানে তার আইডি কার্ড, যেটা আপনি আরএফআইডি কার্ড যেটাকে বলা হয়, পাঁচ করলে যেটা ফায়ার করে, ওই আইডি কার্ডের নাম্বারটা দিবেন। তারপরে হচ্ছে আপনি ছবিগুলো কোথায় যেখানে রাখেন, ড্রাইভের যে কোনো জায়গায় আপনি ছবিটা রাখবেন যত্ন সহকারে। আমি মনে করলাম যে এই ড্রাইভে রাখলেন স্কুল ফটো নামে, সো সিলেক্ট করলেন। এইখানে যেহেতু সফটওয়্যারের মাধ্যমে আপনি ছবিটা অলরেডি ঢুকে ফেলছেন, তো এই ছবিটা আপনি মেশিনে প্রবেশ করাতে পারবেন। দেন আমি আগে এই সফটওয়্যার থেকে ছবিটা আমি মেশিনে ডাউনলোড করলাম। এটা ডাউনলোড হয়ে গেল কোথায়, ডিভাইসে, আমাদের নিজস্ব হার্ড ডিস্ক। ডাউনলোড হওয়ার পর আমি যখন সেভ করব, তখন এই আপনি যখন পাঞ্চ করবেন তখন কিন্তু এই ছবিটাই ওই সে দেখতে পাবে তার ইয়েতে ডিভাইসে, এই ছবিটাই। বুঝতে পেরেছেন? আপনি যে কোনো ছবি মেশিনে ইনপুট করে দিতে পারবেন, এবং যখন সে ইয়ে করবে বা কার্ড পাঞ্চ করবে বা ফিঙ্গার দিবে, সাথে সাথে তার ছবি ওই ডিভাইসে শো করবে। এবং এটা ফেস সহ, আপনি চাইলে ফেস ডিটেকশন সহকারে তার হাত কাছেও যেতে হবে না, শুধু তাকালেই তার অ্যাটেন্ডেন্স নিয়ে নেবে। ঠিক আছে? আচ্ছা, এই ডিভাইসটা এখানে আমি একটু আপনাদের রিয়েল টাইম দেখাই যে একটা রেজিস্ট্রেশন করার পর তখন আপনি এটাকে টেস্ট করবেন এইখানে অ্যাটেন্ডেন্স মোডে নিয়ে। আচ্ছা, আমি একটু ইন্টারেক্ট করতেছি, একটু যদি আপনি একটু চেক করতেন, মানে কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে না যে গুগল মিটে। আচ্ছা, রিকোয়েস্ট দিয়েছে না? জি জি, আচ্ছা ঠিক আছে, আমি অ্যাডমিট করে দিয়েছি। রেজিস্ট্রেশন করার পর আপনি যখন রেজিস্ট্রেশন করলাম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, দেন আমরা অ্যাটেন্ডেন্সে গিয়ে যখন আমি টিসিপি মানে হচ্ছে রাউটারের সাথে, যখন সাধারণত রাউটারের সাথে লাগানো হয় এই মেশিন অ্যাটেন্ডেন্স, সেখানে আমরা যখন কানেক্ট করব, এটা হচ্ছে ওই যে যেটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, হ্যাঁ হ্যাঁ, যে মেশিনটা অলরেডি আমি রেজিস্ট্রেশন করে ফেলছি, ওই ডিভাইসটা কিন্তু আপনার রাউটারের সাথে যুক্ত করা আছে, হ্যাঁ, এবং এটা ডোরের সাথে লাগানো আছে। এখন আমি ওটাকে কানেক্ট করলাম, এখানে এক বা একাধিক ডিভাইস লাগতে পারে, আমি ধরে নিলাম এটা একটা স্যাম্পল হিসেবে কানেক্ট করলাম, অলরেডি কানেক্টেড হয়ে গেছে। আমি এখন যদি এটা ফায়ার করি, আমার কাছে হাতে কার্ড আছে, তো আমি যদি পাঞ্চ করি, তো দেখেন মনে দেখা যাচ্ছে ক্যামেরা সাথে সাথে রিয়েল টাইম। এবং এখানে আপনি চাইলে এইভাবে রিয়েল টাইম আপনি ফায়ার করার মানে হচ্ছে মেশিন থেকে সরাসরি আপনার সফটওয়্যার ডাটা চলে আসছে অলরেডি, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে ইনস্ট্যান্ট দেখতে পারবেন। এবং যদি চাইলে একটা এসএমএস পাঠাবো এর মধ্যে, সাথে সাথে এসএমএসও যাবে। এর কাছে যেটা এই যে গার্ডিয়ান যেটা থাকবে, হ্যাঁ হ্যাঁ, যদি আপনি মনে করেন যে গার্ডিয়ানের স্টুডেন্ট, তার ছাত্র স্টুডেন্ট স্কুলে পৌঁছাইছে, সে একটা অ্যালার্ট চাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই পাঞ্চের সাথে সাথেই একটা মেসেজ ডেলিভারি করে দিতে পারছেন রিয়েল টাইম। এই হলো একটা ইউনিক ফিচার। তাহলে আমরা দেখলাম যে বায়োমেট্রিক ভাবে কাজ করে। প্রথম হচ্ছে আমরা এখান থেকে ম্যানেজ স্টুডেন্টে গিয়ে, আসসালামু আলাইকুম, এক্সকিউজ মি, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ জি বলেন। জি, একটা কোয়েশ্চেন ছিল এখানে, যেভাবে আমরা দেখলাম যে একটা কার্ড শুট করার সাথে সাথে আমাদের সিস্টেমে এন্ট্রি হয়ে যাচ্ছে, এবং আপনি যেটা বললেন যে ইনস্ট্যান্ট রিয়েল টাইমে এসএমএসটাও তার প্যারেন্টস এর কাছে চলে যাচ্ছে, তার প্যারেন্টস এর মোবাইলে। হ্যাঁ, এটা কি সম্ভব? এই মেসেজটা কি হোয়াটসঅ্যাপে পাঠানো সম্ভব? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সম্ভব। আমার হোয়াটসঅ্যাপের এপিআই আমাকে কিনতে হবে, মানে হোয়াটসঅ্যাপে ওরা তো ফ্রি দেন, ওদের ইয়া কিনতে হয় আর কি, ওদের সার্ভিসটা কিনতে হয়। তাহলে ওই সার্ভিসের এগেইনস্টে আমি সাথে সাথে পাঠিয়ে দিলে আপনি পাবেন। হোয়াটসঅ্যাপের এটার খরচটা কিরকম? ওদের এসএমএস খরচের মতোই, আমাদের বাংলাদেশে যেমন এসএমএস 8 আনা থেকে 1 টাকা পর্যন্ত, তো ওইখানে এক্স্যাক্টলি প্রায় ওরকমই।
তবে আমাদের দেশে কম, আবার সৌদি আরবে আমি কাজ করছি সেখানে কিন্তু অনেক বেশি, প্রায় মনে হয় একটা মেসেজ 20-25 টাকার মতো পড়ে। এই হলো বিষয়। সো এটা আসলে কান্ট্রি ওয়াইজ কম বেশি। ওইটাও আমরা ইন্টিগ্রেট, আমরা অলরেডি টেস্টেড আছে, আমরা ওটা ইন্টিগ্রেট করাই আছে। আবার যখন কেউ কিনতে চায় যে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো, দেন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা দেখলাম যে আমাদের এই ব্যাচ ওয়াইজ স্টুডেন্টগুলো দেখার পর আমরা সেখান থেকে একটা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করলাম, ডিভাইসটা কানেক্ট করলাম, দেন ডিভাইস যেটা এখানে কিন্তু এক বা একাধিক ডিভাইস থাকতে পারে, যে ডিভাইসে আমি তাকে রেজিস্ট্রেশন করব। আর মজার জিনিস হচ্ছে ডিভাইসের যে আইডিটা, সেই আইডি কিন্তু আমাদের সফটওয়্যার আইডিতে থাকতে যাবে, মানে আমরা আগেই তো সফটওয়্যার এন্ট্রি করব, এই আইডিটাই তার ডিভাইসের ভিতরে অটোমেটিক আমরা পাঠিয়ে দিচ্ছি, আমাকে ইয়েটা নিচ্ছি না, ডিভাইস এটা নিচ্ছি। সুতরাং আমরা মেশিনে যে আইডিটা পাচ্ছি, সফটওয়্যার সেই আইডি পাচ্ছি, তো আমাদের কখনোই ভুল হবে না, মেশিনেও আমরা চাইলে ব্যাকআপ নিয়ে ডাটা রেখে দিতে পারি। এখানে আমাদের যে কার্ডটা, সেই কার্ডের নাম্বারটা বসাতে হবে, সে যদি কার্ড হারায় ফেলে সে চাইলে পাসওয়ার্ড দিয়ে লগইন মানে অ্যাটেন্ডেন্স দিতে পারে। আর ছবিটা যেটা বললাম, ছবিটা ডাউনলোড করে নির্দিষ্ট একটা ফোল্ডার রেখে দিলে সেটাও ওই ডিভাইসে সেভ হয়ে যাবে। এরপর আসছে আমরা ফিঙ্গার রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে। কানেক্ট করার পর, যখন কানেকশন দেওয়ার পর আমি যখন এনরোল করব, এনরোল বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিভাইসে কিন্তু ফিঙ্গার নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি ক্লিক করছি। এখন আমি যদি এই যে দেখেন, আমি কিন্তু ক্যামেরা ধরেছি, ফিঙ্গার দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি ফিঙ্গার যদি 3 বার দেই, একবার এরকম 3 বার দিলে ভালো ফিঙ্গার দিতে হবে, ঠিকভাবে বসাতে হবে, তাহলে রেজিস্ট্রেশন, ফিঙ্গার রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো কার্ড রেজিস্ট্রেশন, কার্ডের নাম্বার বসাতে হবে, ফিঙ্গার বসে ফিঙ্গার রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড দিয়ে 3 ভাবে রেজিস্ট্রেশন করলে সে কিন্তু ডিভাইসে ইন্টিগ্রেট হয়ে গেল। সে কার্ড হারালেও সমস্যা নাই, এবং ফেস পর্যন্ত আমাদের এখানে রেজিস্ট্রেশন হয়, আমরা তাকালে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তাই হলো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন। তারপর হচ্ছে অ্যাডমিশন, যেটা বললাম, আমরা রেজিস্ট্রেশনের সময় অ্যাডমিশন করতে পারি বলেছিলাম, আবার চাইলে সেখানে আবার অ্যাডমিশনটা করে দিবে, সে কোন ক্লাসে এবং কোন রুল নাম্বার, পরের বছর সে কিছু রুল নাম্বার চেঞ্জ হতে পারে বা অনেক সময় সেকশন চেঞ্জ করতে পারে, সেখানে সূত্রে এটা আপডেট করে দেবে। তারপর হচ্ছে হোস্টেলের বিষয় থাকে, যা হোস্টেলের সিটির ব্যাপার, যাদের আসবে তাদের এক্সট্রা ক্যারিকুলাম আপনাদের থাকবে, এক্সট্রা কারিকুলাম যারা থাকবে তাদের এক্সট্রা কারিকুলামগুলো অ্যাড করে দিতে হবে, স্টুডেন্ট এক্সট্রা কারিকুলাম অ্যাড করতে হবে। আর এই সার্ভিস মডিউলটা হচ্ছে মানি রিসিট অটোমেটিক্যালি তাকে প্রত্যেকবার আপনি যে সিলেক্ট করে করে মানি রিসিট বানাতে হবে, এখানে যা অ্যাড করে দিবেন প্রত্যেক মাসে গিয়ে অটোমেটিক পেয়ে যাবেন, তার নামে বিল মানে রেডি হয়ে থাকবে, জাস্ট ক্লিক করলেই তার নামে একটা ইয়ে হয়ে থাকবে, বিল রেডি হয়ে যাবে। তারপর সে যখন টাকা পেমেন্ট করবে, মানি রিসিট দিয়ে পেমেন্ট করবে, মানি রিসিট দিয়ে দিলে টাকাটা শোধ হয়ে যাবে। ট্রান্সপোর্ট সার্ভিস দিলে ট্রান্সপোর্ট সার্ভিসটাও এখানে ইন্টিগ্রেটেড। আর এসএমএস তো যদি আপনি পার্সোনালি পাঠাতে চান, আমরা এখান থেকে এসএমএস পাঠাতে পারি, আবার এখান থেকে সিআরএম মডিউল থেকে এসএমএস পাঠাতে পারি। সিআরএম মডিউলে এসএমএস, ইমেইল এবং প্যারেন্টদের সাথে যে কল, আপনি যে কতবার তাকে কল করছেন, এগুলো কিন্তু ট্র্যাকিং করার জন্য আমরা কিন্তু সিআরএম সিস্টেম চালু করেছি। আমি একটু দেখাই, আমি জাস্ট এটা দেখাচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে প্যারেন্টের সাথে, তাকে কল করা হতে পারে। সিআরএম সিস্টেম হচ্ছে প্যারেন্টদের সাথে, তার সাথে কিভাবে আমরা কতভাবে যোগাযোগ করেছিলাম, কখন করেছিলাম, কি কথা হয়েছিল, এইসবগুলো ট্র্যাকিং করা, কতবার মেইল করা হয়েছিল, কি কি মেসেজ পাঠানো হয়েছে, এগুলো আমরা কোনো একজন স্টাফে দিয়ে সাধারণত ফলো আপ করতে পারি। তাহলে প্যারেন্ট এবং স্কুলের সাথে একটা কমিউনিকেশন বজায় থাকে, এই আর কি বিষয়। সো এটা হচ্ছে সিআরএম সিস্টেম। তারপর আমরা চলে যাচ্ছি সার্ভিস মডিউলটা, যেটা বললাম মানি রিসিট কনফিগারেশনটা হচ্ছে সার্ভিস মডিউল, কি কি সার্ভিস তার মানি রিসিটে আসবে, তার নামে একটা বিল হবে, এটা হচ্ছে এই বইটা। এবং এটা আমরা কেন করি, যাতে সহজে মানি রিসিট তৈরি করার সময় 1 by 1 অ্যাড না করে, যে আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন আমি একটা সার্চ করছি, যখন আমি সিলেক্ট করছি স্টুডেন্টকে সার্চ করলে আমি প্রথমটাই সিলেক্ট করলাম, অটোমেটিক কিন্তু সে চলে আসছে। এবং তার যেহেতু তার গ্রুপিং, এই ক্লাসের জন্য আমি একটা গ্রুপ রেডি করে রাখছি, অটোমেটিক তারটা চলে আসছে। আমি যদি রেডি না করতাম তাহলে আমি হয়তো ম্যানুয়ালি একটা একটা করে অ্যাড করতে হতো, একটা একটা করে অ্যাড করে তারপর রিসিট বানাতে হতো, এটা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার। এইভাবে করে করে বিল অ্যাড করে তারপরে প্রসেস করলে তার বিলটা হয়। আর যদি আমি আগে থেকে প্রিডিফাইন করে সেটিং কনফিগার করে রাখি, তাহলে তাকে সার্চ করে ক্লিক করার সাথে সাথে রেডি, খালি আমি ক্লিক করব, সাথে সাথে একটা জাস্ট আমি নতুন অ্যাড করে মানি রিসিট তৈরি করলাম। মানি রিসিট এটা আমি চাইলে টেমপ্লেট রেডি করে করতে পারবো, অথবা আমরা রেডি করে করতে পারবেন, সাথে সাথে করতে পারবেন। তাহলে এই হলো আসলে আমাদের খুব দ্রুত আপনি, মানে যেহেতু একটা সময় স্কুল বিজি হয়ে যাবে, আর একটা ছেলে বিল বানানো,
তারপরে টাকা কালেকশন, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যাকাউন্টেবিলিটি এবং টেমপ্লেট সিস্টেম চালু করছি। বিভিন্ন স্টুডেন্ট মানে ক্লাসের স্টুডেন্টরা রঙিন চায় মানি রিসিট, সো এখান থেকে আমরা তার মানি রিসিট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, সাদা কালার করতে পারি, যে কোনো একটা থিম লাগিয়ে দিলে তার রিসিট, রেজাল্ট, শিট সবগুলোই কালারফুল হয়ে বের হবে প্রিন্ট করলে। আমরা পুরো কি বলে মানি রিসিটের লেয়ারটাও চেঞ্জ করতে হবে সেই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এইগুলো আমরা রাখছি যাতে আমরা তো শুধু ওই বড় ক্লাসে মেডিকেল কলেজে তা না, আমরা কিন্তু কিন্ডারগার্টেন থেকে দেওয়া শুরু করছি। সো ওখানে কালারফুলের বিষয়টা আমরা মাথায় রেখে আসলে এগুলো আমরা ডিজাইন করেছি সফটওয়্যারগুলো। এবং এটার সাথে ফুললি অ্যাকাউন্টিং ইন্টিগ্রেশন যেটা করলাম, এটা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টিংয়ে হেল্প করেছে। এবং এই স্টুডেন্টের প্রোফাইল খুলে দেখবেন যে তার নামে একটা বিল হয়েছে। সো আমরা যদি এখান থেকে তার লেজারে যাই, অ্যাকাউন্ট মডিউলে ঢুকি, তাহলে আমি দেখবো যে তার নামে কি বিল হয়েছে। সো এখান থেকে আমি যখন একটা লেজার করি, স্টুডেন্ট লেজার করবো, স্টুডেন্ট ফাইলের আমি দেখতে পাচ্ছি যে আমি একজনেরটা দেখি যেটা তার কিন্তু ফুল ডিটেলস, কি কত টাকা কি টাকা নিয়েছি, কত টাকা পেমেন্ট করেছে, এগুলো করে ফাইনালি কিন্তু আমি তার ব্যালেন্স দেখতে পাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা অ্যাকাউন্টিং লেজার হচ্ছে অটোমেটিক্যালি। সো কখন পেমেন্ট করবে, কখন তার নামে বিল হয়েছে, কখন পেমেন্ট হচ্ছে, কখন বিল হচ্ছে, এভাবে যখন সার্চ করে তাকে ইনস্ট্যান্ট আপনি তার অ্যাকাউন্ট দেখতে পাবেন। এবং চাইলে চাইলে যদি আপনি এসএমএস সিস্টেম চালু করে তাকে পাঠিয়ে দিতে চান, সেটাও আপনি মাসের পর পাঠিয়ে দিতে পারেন। তারপর আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যাকাউন্ট, তো দেখছেন, যেহেতু এটা গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন, রেজিস্ট্রেশন, প্রমোশন, এই তিনটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব দ্রুত। এরপর অ্যাটেন্ডেন্সটা আপনি দেখলাম অলরেডি, যেটা অ্যাটেন্ডেন্স সফট হয়ে যায় এবং রিপোর্ট যা যা লাগার সেটা আমরা দেখতে পাবো। এক্সাম মডিউল, এক্সামে হচ্ছে আমরা খুব দুইটা স্টেপে আমরা এক্সাম মডিউল তৈরি করি। ফার্স্ট স্টেপ হচ্ছে উনি এক্সামটা প্রথম শিডিউল তৈরি করবেন, এক্সাম শিডিউল ক্রিয়েট করবেন। এখান থেকে আপনার সাবজেক্ট সিলেক্ট করে, এক্সাম টাইপ সিলেক্ট করে, ফুল মার্ক দিয়ে একটা শিডিউল তৈরি করবেন। এবং শিডিউল তৈরি করার সময় অটোমেটিক ওই ছাত্রদের ওই শিডিউলটা তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। আর শিডিউল তৈরি হয়ে গেলে এবং ওই দিনের জন্য যখন তার পরীক্ষা দিতে আসবে, পরীক্ষা দেওয়া শেষ হয়ে যাবে, তখন শুধু উনি মার্ক বসাবেন। পরীক্ষার শিডিউলের পরে শুধু মার্কটা এন্ট্রি করবেন। মার্ক এন্ট্রি করলে তখন কিন্তু রেজাল্ট কার্ডটা তৈরি হবে। এটা আমরা যদি ট্রেনিং দিব, ট্রেনিং দিলে আপনি একদিন ট্রেনিং দিলে বুঝতে পারেন। এখানে মার্ক এন্ট্রি এই জায়গাটায় ওই এক্সেল শিটের মতো দেখবেন, সব স্টুডেন্ট বাম পাশে দেখা যাচ্ছে, আর একটা মার্কের ঘর এক্সেল শিট আর কি। জাস্ট উনি যিনি খাতা কাটছেন, অলরেডি মনে করেন 30টা খাতা কাটছে, 30টার এন্টার দিয়ে মার্ক বসে সেভ করে ফেলবে। সেভ করলে ওনার মার্ক এন্ট্রি শেষ। এইভাবে প্রতিটা টিচার যখন তার মার্কের যা পাইছে বসে দিবে, তখন রেজাল্ট শিট অটোমেটিক হয়ে যাবে। দ্যাটস ফার্স্ট আমরা কি করলাম, প্রথম একটা তার এক্সাম ডেট তৈরি করে দিলাম। দ্বিতীয় হচ্ছে সেই এক্সাম ডেটের এগেইনস্টে যে পেপারগুলো হয়েছিল সেটা দেখে এন্ট্রি করবে। এন্ট্রি করার সাথে তার প্রগ্রেস রিপোর্টটা রেডি, মানে রেজাল্ট কার্ডটা তৈরি হয়ে গেল। এ হলো আমাদের রেজাল্ট কার্ডটা। এরপরে যে আমাদের সেশন এগুলো তো আমাদের অবশ্যই প্রথমে এন্ট্রি করে নিতে হয়, না হলে তো আমরা ওই স্টুডেন্ট ভর্তি করতে বা রেজিস্ট্রেশন করতে পারি। এই জন্য এই সেশন তৈরি করার জন্য, ক্লাস তৈরি করার জন্য, ব্যাচ তৈরি করার জন্য এই মডিউল, এই কয়টা অপশন দেখানো হয়েছে। তারপর রুটিন তৈরি করার জন্য এই মডিউলটা, এখানে কোন এই যে সানডে মানডে সাবজেক্ট, কোন সাবজেক্ট, কোন টিচার, কোন, তারপর হচ্ছে কটা থেকে কয়টা পর্যন্ত, এবং সবকিছু সিলেক্ট করে যখন করবেন ওই ক্লাসের ওই সেকশনের জন্য বা ওই ভার্সনের জন্য রুটিনটা, মানে সব পুরো স্কুলে যত ক্লাস আসে সব এখান থেকে রুটিনটা ক্রিয়েট হবে। আমরা চাইলে এই রুটিনটা আমরা এখান থেকে কি মানে গার্ডিয়ানদের পাঠাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি সব রুটিন যখন তখন আপনি ওই ইমেল করে পাঠিয়ে দিতে পারেন, কারণ রুটিনটা তো এত বড় টেক্সট পাঠাতে থেকে ইমেল করে পাঠাতে পারেন। আর যদি ওয়েবসাইট থাকে, তার ওই যে ওয়েবসাইট পোর্টাল বানানো হয়, বানিয়ে দেন, তাহলে আমরা ওয়েবসাইট পোর্টালে তার ওই লগ ইন করলে যে কিছু দেখতে পাই, এই আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম, শুধু একাডেমি মডিউলটাই হচ্ছে আমাদের এটা। দেন হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট, বুক রেজিস্ট্রেশন করার পর আপনাদের হয়তো ছোট একটা লাইব্রেরি থাকতে, ছোট গল্প বইতে থাকতে পারে, সিস্টেম চালু করবে এক সময়, তো বই বড় করবেন। সো এখানে আবার দুইভাবে বড় করতে, একটা হচ্ছে টেবিলের যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা দেখছেন, ওই যে টেবিলের উপর থাকে, ফিঙ্গার দেওয়ার সাথে সাথে ইস্যু হয়ে যাবে, মানে ফিঙ্গার দিলে বইটা সিলেক্ট করলো, বই পিছনে বারকোড মেশিনটাও দরকার হলে আমরা দিয়ে দেবো। বারকোড মেশিন প্যাটার্ন লাগিয়ে দিলে দেওয়ার সাথে সাথে বইটা ইস্যু হয়ে যাবে। আমরা বুঝতে পারছি যে আমরা স্টুডেন্ট সার্চ করেও পারবো, এবং এখানে যেহেতু বই নাই তাই আমি এখানে ইস্যু করতে পারছি না, যে অবশ্যই লাইব্রেরিতে বইগুলো অ্যাড করে নিতে হবে।
এবং বই অ্যাড করে যখন ইস্যু করে দিবেন পরে আবার সে বড় বইটা রিটার্ন করতে আসবে। বড় এবং রিটার্ন করে আপনার বই এই বুক লাইব্রেরি ম্যানেজমেন্টটা মানে বই হারানোর বা ইয়ে করার অপশন নাই। এটা কিন্তু ইয়েতে মেডিকেল কলেজে ব্যাপক চলছে, মানে ওদের তো প্রচুর বই এবং একটা বই প্রচুর দাম, এবং ওনারা এটা ওইভাবেই ডিজাইন করছে যাতে খুব দ্রুত বই ইস্যু করতে পারে বড় বই। তারপরে ক্যান্টিন আমরা রেখেছি, আপনারা যদি ক্যান্টিন মডিউল বের করেন যে খাবার ফুডের জন্য হোস্টেল ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, আর এইটা তো ফুললি টিচারদের এটা আপনাদের দেখানো দরকার। ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট বলতে এখানে আসলে কি? ট্রান্সপোর্ট হচ্ছে যে মনে করেন যে আপনাদের ভ্যান সার্ভিস হতে পারে, যে স্কুল ভ্যান আছে না, বাস সার্ভিস হতে পারে, হ্যাঁ বাসায় দিয়ে আসতে হবে বা নিয়ে আসতে হবে, এবং সে ভ্যানের অ্যাটেন্ডেন্ট ছিল কিনা সেটা যিনি ভ্যান থাকবে সুপারভাইজার থাকবে উনি কিন্তু অ্যাটেন্ডেন্স নিবে, না হলে কিন্তু ক্লেম আপনার উপর পড়বে কোনো বিষয় হলে। সো অ্যাটেন্ডেন্সটা ওখানে তৈরি হয়, এই জন্য এখানে সবকিছুই মানে ট্রান্সপোর্ট ম্যানেজার ছোট না, এক বা একাধিক গাড়ি থাকতে পারে, প্রতিটা গাড়ি কোন কোন ড্রাইভার কার দ্বারা অ্যাসাইন করা আছে, তার রোস্টারটা কি, মানে সবকিছুই এখানে সেট করে দিয়ে রুট ফুট সব রেডি করে এই ফুল ম্যানেজমেন্ট মানে সিস্টেম অটো চলবে। কারা কোন স্টুডেন্টগুলো কোন ড্রাইভার কোন কোন স্টুডেন্টগুলো পিক আপ করছে ড্রপ করছে এগুলো সব তথ্য এখান থেকে আছে, এবং ওরাই ওই জায়গা ওই তথ্য যে পেপার বেস কাজ করবে সেই পেপারটা অফিস স্টাফে এন্ট্রি করে ফেলবে। ঠিক আছে? এক্সকিউজ মি, একটা প্রশ্ন ছিল প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ আমি শুনছি, বলেন। জি, কোশ্চেনটা ছিল যেমন ক্লাসের শুরুতে যেমন বাচ্চারা এসে জয়েন করেছে তখন যেমন একটা অ্যাটেন্ডেন্স পেয়েছি আমরা, তারা যখন সাইন ইন করলো তখন তারা বের হয়ে যাওয়ার সময় কি এরকম আরেক অপশন কি অ্যাভেলেবল আছে যে তারা হ্যাঁ এই বাচ্চা স্কুল প্রেমিসেস থেকে বের হয়ে গেছে এবং আমরা এটা দেখতে পাচ্ছি, বের হওয়ার সময় কি সাইন আউটের কোনো অপশন আছে? হ্যাঁ আমাদের সফটওয়্যারটা হচ্ছে আপনি দেখেন প্রথম সে যখন পাঞ্চ করে এটাকে আমরা ফার্স্ট পাঞ্চ বলে, সে চাইলে কিন্তু ঘুরে এসে দুষ্টামি করে আবার দিতে পারে। তাহলে এর অর্থ হচ্ছে পাঞ্চটা হচ্ছে ফার্স্ট পাঞ্চ এবং লাস্ট পাঞ্চ সারা দিনের, এটা হচ্ছে তার মানে ডিউরেশন, সে কতক্ষণ এই স্কুল ক্যাম্পাসে ছিল, প্রথম পাঞ্চ এবং লাস্ট পাঞ্চ। যদি আপনি দুইটা নিতে চান দিলেন, ওটা সিস্টেম এটা থাকবে, আমাদের কিন্তু আছে থাকে, কারণ এইচআরে কিন্তু অবশ্যই আপনার হয়তো স্টুডেন্টের ক্ষেত্রে আপনার আওয়ারটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা যখন এইচআরে যাই তখন কিন্তু সে কতক্ষণ অফিসে ছিল সেটা কাউন্ট করতে হয়, তো দুইটাই লাগে। এবং টিচারদের স্টুডেন্টের ক্ষেত্রে এরকম লাগে লাস্টে কখন সে বের হয়েছে সেটাও চাইলে পাঞ্চের সাথেও একটা মেসেজ পাঠাতে পারে যে হ্যাঁ সে পাঞ্চ বাধ্যতামূলক যদি আপনি করেন, যদি স্টুডেন্ট দৌড়াদৌড়ি করে বের হয়ে যায় আপনার ওই সে সুযোগ বাস্তবিক পক্ষে কিন্তু এটা হয় না, দেখা গেল সে চলে গেল পাঞ্চ দিতে। এই জন্য আসলে এটা আমরা বললেও ওই পলিসিটা হয় না, তো বাধ্যতামূলক যে তুমি পাঞ্চ দিয়ে যাবা, এটা হচ্ছে বড় আমাদের অফিসে হয় কিন্তু স্টুডেন্টরা হয় না, এই জন্য আসলে আমরা দিয়ে রাখতে পারি কিন্তু হয়তো দেখা গেলে মেনটেন হয় না, বুঝতে পেরেছেন? আর তবে স্কুল মেডিকেল মানে ইউনিভার্সিটি লেভেলে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ডেন্স হয়, ক্লাসে ক্লাস অ্যাটেন্ডেন্স হয়, কিন্তু স্কুলে ক্লাসে ক্লাস অ্যাটেন্ডেন্স হয় না, এই আর কি। স্কুলে আপনি যদি মনে করেন এদেরকে প্রতি ক্লাসে এই সফটওয়্যার ঢুকাতে চান দরকার নাই, আপনি ম্যানুয়ালি ওটা রাখবেন, কিন্তু প্রথমে সে একটা আসছে প্রেজেন্ট ছিল, এটা করলে আপনাদের মানে বার্ডেনটা কমে যায়। সুতরাং পলিসিটা আপনাদের হাতে, আপনি যেভাবে করেন চাইলে আমরা অ্যাড করতে পারবো যে হ্যাঁ আপনি যখন তখন আপনি যখন করতে চান লাস্ট পাঁচটা করে যাবে, এবং সাথে সাথে সে ফর एग्जांपल তার ড্রাইভার নিতে আসলো, তো ড্রাইভার এটা মাস্ট বি এটা পাঞ্চ করে নিয়ে যাবে যেন তার বাসায় একটা মেসেজ চলে যায় যে না আমার বাচ্চা এখন ক্যাম্পাস লিভ করছে। যদি আপনি ইয়েটা ওই ট্রাভেলস এর অ্যাটেন্ডেন্সটা কথা বলছেন না, ট্রাভেলস এর যে ট্রান্সপোর্টের অ্যাটেন্ডেন্স কিন্তু আলাদা এবং স্কুলের অ্যাটেন্ডেন্স আলাদা। না না ট্রাভেলস এর না, ধরেন কারণ অনেকে আছে ধরেন ওরা আসলে আমাদের সার্ভিসেস করবে না, ওদের কোনো গাড়ি পাঠাইছে বা ওদের কোনো প্রাইভেট ড্রাইভার নিয়ে আসছে, তো আমরা ড্রাইভারের হাতে তুলে দিলাম, তো লাস্ট পাঁচ যেটা হবে একটা মেসেজ টেক্সট যাবে যে আচ্ছা ঠিক আছে আপনার বাচ্চা এখন স্কুলে আসছে, লাস্ট পাঁচে একটা মেসেজ যাবে যে আপনার বাচ্চা এখন প্রেমিস লিভ করছে। আপনার বাচ্চা লিভ করেছে, হ্যাঁ লিভ পার্ট। ওকে, এরপর আমরা যদি এইচআর এ চলে যাই, এইচআর এর সিমিলার আমাদের অর্গানাইজেশন চার্ট, এখানে আপনাদের যতগুলো ইউনিট আছে ফ্যাকাল্টি ইউনিট, ফিনান্স ইউনিট, আইটি, বোর্ড ম্যানেজমেন্ট, এগুলো আপনার কয়েকটা করুন সেকশন করে, এরপর টিচারদের প্রথমে পদবিটা রেডি করতে হবে, তারপরে এইখানে আপনার টিচারগুলো অ্যাসিস্ট্যান্ট টিচারগুলো অ্যাড করবেন, মানে মনে করেন এটাতে সংখ্যা বেশি, অ্যাসিস্ট্যান্ট টিচার অনেক, তো এটুকুন বসে যাবে। তো এতে সুবিধা হচ্ছে যে আপনাদের এই পদবিটা তৈরি করার সময় আমাদের অপশন আছে যে এই পদবিতে 6 জন টিচার দরকার বা 10 জন দরকার, বাট আছে রিকোয়ার্ড হচ্ছে 10 জন, আছে আমাদের
9 জন, তাহলে আমাদের একটা খালি। তো এই রিপোর্টটা পাওয়া যাচ্ছে যে আসলে এই স্কুলে এতগুলো পদ খালি আছে বা এতগুলো সব ফিল আপ আছে, আমরা কিন্তু সেই তথ্যটা পাই। এই জন্য এখানে আগে পজিশনটাকে তৈরি করতে হয়, দেন হচ্ছে আপনি সেই পজিশনে পার্সন নিয়োগ দিতে পারবেন। তো এরপরে আপনার যখন এটা হয়ে যাবে, দেন তার আপনার অ্যাটেন্ডেন্স, লিভ ম্যানেজমেন্ট তার সারা মাসে কত লিভ অ্যাসাইন করতে হবে, এখানে অ্যালোকেট করতে হবে, শিফট এন্ড শিডিউলগুলো আগেই অ্যাড করতে হবে। তারপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট আপনাদের জব টাস্ক হচ্ছে যে অনেক সময় টাস্ক ম্যানেজমেন্ট, টিচারদেরকে রেগুলার একটা টাস্ক সেট করে দেয় যাতে ওনারা সবসময় কাজগুলো করে। এছাড়া আরো অপশন আছে। তারপর হচ্ছে পেরোল হচ্ছে যে তাদের বেতনটা পের মাধ্যমে তার বিলটা তৈরি করা এবং তারপরে পেমেন্ট করা। প্রথমে তার নামে একটা পেরোল স্পেসিফিক তৈরি করে, এটা হচ্ছে ওনার নামে একটা ইস্যু করা হয়েছে, উনি এত টাকা পাবেন প্রতি মাসে 1 তারিখে হয়তো ওনার নামে ইস্যু হবে। দেন হচ্ছে যখন টাকাটা কর্তৃপক্ষ পে করবে দেন ওটা শোধ হয়ে যাবে। এটা করে পেরোল রিসিপ্ট, আর প্রথম বিল হয় পে স্লিপ। সেই দুইটাই আসলে একটা বিল একটা রিসিপ্ট। তো এটা আমরা সরাসরি অ্যাকাউন্টিং থেকে করতে পারি। যারা একটু টেকনিক্যাল নলেজ রাখেন তাদের জন্য এটা সহজ, আর যারা মনে করেন একদম নন টেকনিক্যাল তারা এখানে খুলে ইজিলি এক ক্লিকেই সব এমপ্লয়ির, ওই যে স্টুডেন্টের মতো আমি যদি তার বিল ওনাদের পেরোল কনফিগার করে রাখি, ওনাদের বেতন কনফিগার করে রাখি, তাহলে এক ক্লিকে ওনাদের সবার বিল ইস্যু হয়ে যাবে। আপনি প্রত্যেকটা ধরে ইস্যু করার দরকার নেই। এরপরে একজন করে পেমেন্ট নিয়ে যাবেন, আস্তে আস্তে ওনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখানেও সিমিলারলি তার ওনার লেজার দেখতে চাইবে আমরা এখান থেকে। এটার সাথে কি যে ব্যাংকের কোনো ইয়ে করা যায় কিনা? হ্যাঁ, আপনি ওখানে আমাদের অপশন আছে ব্যাংকের মাধ্যমে এখানে ইস্যু করে দিলাম, আপনার ব্যাংক থেকে টাকা চলে যাবে টিচারদের অ্যাকাউন্টে। হ্যাঁ, এটাকে বলে, আমি বলি যেখানে ক্লিনিক্যাল পদ্ধতিগুলো আছে, দেখেন ব্যাংক ফরওয়ার্ডিং লেটার থাকে, দেখেন ট্রান্সফার লেটার, স্যালারি ট্রান্সফার লেটার হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের কাছে আপনি একটা লেটার পাঠাতে হবে যে এই এমপ্লয়ি টাকাগুলো আমাদের মাদার অ্যাকাউন্ট থেকে এদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। এটা যখন আপনি ট্রান্সফার করবেন তখন ব্যাংকে ওখান থেকে পাঠিয়ে দিবে। আর সফটওয়্যার ট্রান্সফার বলতে মানে এটা আমরা এখানে বসে আমরা এটা করতে পারবো। হ্যাঁ, আমি বলি ব্যাংক কর্তৃপক্ষ কখনোই তাদের সফটওয়্যার ছাড়া আপনি টাকা মানে আপনার অনুমতি ছাড়া ওদের অ্যাকাউন্ট, আমি আবার বলি ব্যাংকে একটা স্কুলের অ্যাকাউন্ট থাকবে, ওই স্কুলের অ্যাকাউন্টে আমরা সাধারণত মাদার অ্যাকাউন্ট বলি, যেখান থেকে সব টিচারদের বেতন দেওয়া হয়। সো এটা আপনি ব্যাংকে বলতে হবে যে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে টিচারদেরকে বেতন ডিসবার্স করব, তখন ওনারা ওই সার্ভিসটা আপনাকে দিবে। তখন আপনাকে এখান থেকে যখন যিনি অথরাইজ থাকবেন উনি যখন এই লেটারটা পাঠাবে সিগনেচার করে, তখনই ওনারা প্রতি মাসে বিল সহকারে অ্যাটাচমেন্ট করে ওনাকে মেইল করে দিলে তখন ওনারা পাঠাবে। আর সাথে সাথে এই সফটওয়্যারে আপনি ওই কাজটা করে ফেলতে হবে, কারণ সফটওয়্যারে না করে তো আর আপনি বিলটা পাঠাতে পারছেন না। সফটওয়্যার যখন জেনারেট হবে দেন আপনি ওনার মেইলটা পাঠিয়ে দিবেন, তখন এইভাবে সাধারণত সফটওয়্যার এবং ব্যাংকের সাথে আপনি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই আর কি। তারপর হচ্ছে এখানে আমাদের যে কোনো পেমেন্ট, মনে করেন স্কুলের ভাড়া বা খরচ, বিভিন্ন খরচগুলো আপনারা এখান থেকে সরাসরি করতে পারছেন। যেমন আমি এখানে যদি বলি যে একজনকে পেমেন্ট করবো, সো পেমেন্ট করার জন্য আমাকে আমি সিলেক্ট করলাম যে আমি কোত্থেকে দিব, আমার পিটি ক্যাশ থেকে দিব। এখানে আমার 48,000 টাকা দেখাচ্ছি। আমি একজন পার্সনকে, এমপ্লয়িকে আমি টাকা পেমেন্ট করছি। সো আমি টাকা পেমেন্ট করলাম 20,000 টাকা। সো আমার এইখান থেকে টাকাটা এখানে ওনাকে এই যে পিটি ক্যাশ থেকে ওনার কাছে টাকা চলে যাবে। আমি জাস্ট প্রসেস করে দিলে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা কমে যাবে। ঠিক আছে? সো এখন যে আমি আবার দেখি যে আগে যে টাকা ছিল এখন কিন্তু ব্যালেন্স কিন্তু 27,000 দেখাচ্ছে, যে এখন 28,000 হয়ে গেছে, এবং ওই যাকে আমি পেমেন্ট করছি তার অ্যাকাউন্ট কিন্তু 20,000 হয়ে গেছে। সো দ্যাটস মিনস যে এইখানে আপনার বিকাশ থাকতে পারে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, এখানে হ্যান্ড ক্যাশ থাকতে পারে, সবগুলো লিস্ট আপনার এখানে থাকবে। আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা তাকে দিচ্ছেন ঠিক সেটা সিলেক্ট করে ওই ব্যক্তিকে টাকা পেমেন্ট করতে পারে। আবার সিমিলার উল্টাটা হতে পারে, যদি আপনি টাকা গ্রহণ করেন মানে রিসিভ করেন, আমাদের সফটওয়্যার চালানোর জন্য অ্যাকাউন্টেন্টের প্রয়োজন হয় না, জাস্ট ফ্রম টু বুঝলেই হলো যে কাকে দিচ্ছি কে দিচ্ছে। আমরা যদি আবার যাই মানে রিসিপ্ট, ক্যাশ রিসিপ্ট, দেন আবার আমি কার থেকে রিসিভ করছি, একটা স্টুডেন্ট থেকে, স্টুডেন্ট আসলো, দেন আমার এখানে একটাই ক্যাশ অ্যাকাউন্ট আছে, আমি পিটি ক্যাশে রাখলাম। কত টাকা দিল মনে করেন 20,000 টাকা। সো এখন আমার কিন্তু এই ক্যাশে 20,000 টাকা বেড়ে যাবে। কে দিচ্ছে? অমুকে দিচ্ছে।
এখন যখন আমার এই টাকাটা দিল সে, তখন তাকে একটা মানি রিসিপ্ট দিতে হবে এবং সেই রিসিপ্টটা সে তার কাছে রেখে দিবে। এই হলো মানি রিসিপ্ট। ওকে, তো তাহলে পেমেন্ট আর রিসিপ্ট বুঝলাম। এরপর হচ্ছে আমরা এরকম হতে পারে যে টাকা পয়সা লেনদেন হবে কিন্তু আমি তার থেকে টাকা আগে থেকে পেতাম, বা স্কুল তার থেকে স্কুলে কোনো একটা সার্ভিস তার থেকে নিয়েছিল বা টাকা এখনো পে করেনি, সেক্ষেত্রে আমরা এই কাজটুকু ডেবিট মেমো দিয়ে করি। ডেবিট মেমো হচ্ছে যে স্কুলের থেকে পায়, স্কুল কর্তৃপক্ষ থেকে টাকা, মানে স্কুল থেকে টাকা পায় তারা, মানে কোনো ভেন্ডর আমাকে সার্ভিস দিয়ে গেলো বা আমাকে একটা ফ্যান ফ্রিজ দিয়ে গেলো বা একটা ফ্যান কিনে দিয়ে গেলো, আমি এখনো পেমেন্ট করি না, তখন আমি কত টাকা ছিল সেটা আমি ভেন্ডর সিলেক্ট করে যে ভেন্ডর আমাকে পেমেন্ট দিয়ে গেছে আমি সেই ভেন্ডর এগেনস্টে একটা বিল ইস্যু করবো। সো এখানে আমাদের হয়তো আরো অ্যাকাউন্ট নাই, ওই অ্যাকাউন্ট মিসিং আছে যেটা পারচেজ, দেন আমি এটা লিখে ওকে করে দিলে ওনারা উনি একটা ক্রেডিট হয়ে থাকবে। তখন ওনার যখন টাকা নিতে আসবে, তখন টাকা যখন পেমেন্ট করবে তখন অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সো এইভাবে আসলে ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো। ক্রেডিট মেমো হচ্ছে কেউ যদি টাকা, সরি এটা আমি একটু উল্টা বলছি, এটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ পাইলে উপরেরটা, নিচেটা হচ্ছে যে পাবে ক্রেডিট। হ্যাঁ, এখন আপনি একটা স্টুডেন্টকে একটা ভেন্ডরকে ক্রেডিট করতে চান, তখন আমাদেরকে অবশ্যই ভেন্ডর সিলেক্ট করে এই যে কস্ট, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এই যে মনে করলাম আমি যে অফিস ইকুইপমেন্ট কিনা হয়েছিল তার থেকে 30,000 টাকার অফিস ইকুইপমেন্ট কিনলাম। এর অর্থ হচ্ছে এই কামাল 30,000 টাকা এখন পান আদা হয়েছে। আমি যদি আবার কামালকে সিলেক্ট করি, দেখেন কামাল কিন্তু ক্রেডিট হয়ে আছে, মানে কামাল আমাদের 30,000 টাকা পাচ্ছে। কোন বাবদে আমার খরচটা হয়েছিল? অফিস ইকুইপমেন্ট। এখন কামাল সাহেব যখন আবার আসবে যে আমার টাকা দেন, তখন কামাল সাহেবকে আমাকে পে করতে হবে একদম ক্যাশ পেমেন্ট। সেক্ষেত্রে আমি আবার জার্নালে গিয়ে ক্যাশ পেমেন্ট করব এবং কামাল সাহেব যেহেতু ভেন্ডর ছিল, আমি ভেন্ডর সিলেক্ট করলে কামাল সাহেবকে পাবে, দেখেন 30,000 টাকা পাওনা, এবং আমি আমার ব্যাংক থেকে বলছি ভাই আপনি 10,000 টাকা নিয়ে যান, এখন আমি পাচ্ছি না, দেন আমি 10,000 টাকা তাকে পে করে দিলাম, তাহলে তার অ্যাকাউন্টে থাকবে আর 20,000 টাকা। সো এইভাবে আসলে আমাদের পুরো লেনদেন খুব ভেরি সিম্পলি। তাহলে এখন আমি যদি তার জার্নাল লেজার দেখতে চাই, প্রত্যেকটা ব্যক্তির লেজার দেখতে চাই, আমি যদি ভেন্ডর লেজার দেখতে চাই ডিটেলস, দেন আমি এখানে সাব লেজার খুলে আমি ভেন্ডরটা সিলেক্ট করলাম এন্ড আমি অবশ্যই কামাল সাহেবকে পাবো। এখন আমি দেখলাম তার সাথে 30,000 টাকা অফিস ইকুইপমেন্ট কিনা হয়েছিল এবং তাকে আমি 10,000 টাকা পে করেছিলাম। এখন দ্যাটস মিনস অ্যাকাউন্টিং সফটওয়্যার। অ্যাকাউন্টিং সফটওয়্যারের যদি না থাকে, আপনি যত মানে ছোট বিজনেস থেকে ছোট বললেই যে আমার লাগবে না এরকম না, আসলে এটা আপনার লাগবেই। বাসাতেও আমরা যখন খরচ করি তাও আমাদের অ্যাকাউন্টিং হিসাবটা লাগে, এবং এটা আপনার মাথায় কোনো টেনশন রাখার কোনো দরকার নেই যে কে কত টাকা পাইলো, কাকে কার দেনা হলো না পাওনা হলো, এই সব বিষয়গুলো এই সফটওয়্যারে আপনার রাখবে। সুতরাং সফটওয়্যারটা অবশ্যই ফাংশনাল হতে হবে এবং ইউজফুল হতে হবে। আমার ম্যাক্সিমাম করে এমনি হয় কিনা, এই দেখতে কেমন, এগুলো নিয়ে থাকে। আসলে সবার আগে আপনি দেখতে হবে ফাংশনাল, তারপরে দেখতে হবে এই প্ল্যাটফর্ম, তারপর দেখতে হবে পারফরমেন্স। এইভাবে গিয়ে আমাদের তারপরে চ্যালেঞ্জিং পার্টগুলো কি কি, এই যে রিয়েল টাইম যে অ্যাটেন্ডেন্স গুলো আমি দেখালাম, এগুলো হচ্ছে চ্যালেঞ্জিং। আপনি দেখবেন এবার বলবেন আমাকে একবার রিয়েল টাইম দেখান তো, আপনার একটা দেখবেন বলবে আছে, কিন্তু দেখাতে গেলে আর দেখাতে পারবে না। দিস ইজ দ্য মেইন থিংস। আপনারা কেউ দেখতে চান না, আপনাকে আমাকে দেখাতে হবে। আপনি সব বলে দেন হ্যাঁ আমি পরের দিন দেখাবো, ঠিক আছে আপনি পরের দিন অ্যাপয়েন্টমেন্ট দেন, আমাকে কিন্তু রিয়েল টাইম দেখাতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে নিশ্চিত করতে হবে, তারপর আপনি ঠকবেন না, নাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন। এই জন্য কিন্তু আমরা চেষ্টা করি যে আপনারা যাতে সঠিক জিনিসটা সিদ্ধান্ত নেন, এই আর কি। আমি আপাতত যতটুকু দেখালাম সামারির মধ্যে, আমার মনে হয় আপনারা বুঝে যাওয়ার কথা। আর এখানে দেখেন সিস্টেম ব্লক, কি কখন লগ ইন করেছেন, দেখেন কখন কোন জায়গা থেকে কোন পিসিতে লগ ইন করছে, সব কিছু তথ্য আমরা দেখতে পাচ্ছি। কোন ইউজার কখন লগ ইন করছে আমরা এটা দেখতে পারি, যাতে করে সফটওয়্যার যারা চালাবেন তারাও মনিটরিং থাকছে। তারপর সিস্টেম ব্যাকআপের ব্যাপার থাকে, সিস্টেম ব্যাকআপ, এখান থেকে আমরা পুরো ব্যাকআপ নিতে পারি। আমরা ব্যাকআপটা এই যে টিপির মাধ্যমে অথবা লোকাল ব্যাকআপ, ক্লাউড ব্যাকআপ, দুই ব্যাকআপে আমরা নিলে আমাদের ফুল সিস্টেম, যদি আপনার পিসি নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে তারপর ওই ব্যাকআপ থেকে আবার আগের অবস্থায় ফিরে পাবেন। আর এই সফটওয়্যারটা আমরা সাধারণত ডাউনলোড করি এখান থেকে। সাপোজ আমাদের এরকম একটা লিঙ্ক দেওয়া হবে এবং এখান থেকে ক্লিক করলে
ক্লিক করে একটা ওই যে মোবাইল অ্যাপসের মতো ডাউনলোড করে এই যে এখন সেটআপ এই জাস্ট ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে, শেষ। এটা যে কেউ নিজের মতো করে সেটআপ দিলে তখন এই ডেস্কটপে একটা আইকন তৈরি হবে, ডেস্কটপে একটা আইকন তৈরি হবে, এই আইকনটাই হবে আপনাদের সফটওয়্যার, যেটা প্রতিদিন এসে ক্লিক করে আপনি লগ ইন করে চালু করবেন। এবং যে কোনো ইউজার সবকিছু পাবেন, আপনি যাকে শুধু মানি রিসিট নিয়ে কাজ করতে বলবে শুধু মানি রিসিট অপশন ছাড়া কোনো কিছু দেখাবেন। আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করছি তাই সব দেখছি, কিন্তু আপনারা যখন যে ইউজারকে যতটুকু দেওয়া হবে শুধু ততটুকুই উনি দেখতে পাবে, একটাই মেনু দেখবে, একটাই অপশন দেখবে। সো তখন আর সে অন্য অপশনে গিয়ে ক্লিক করার চেষ্টাও করবে না, বলছে এইটাই আমার জিনিস, আমি এইটাই কাজ। তার কাছে তখন ইজিয়ার মনে হয়। অনেক কিছু দেখবে তার কাছে মানে বাবারে আমি কেমনে চালাবো, এত কিছু তাকে দেখানো যাবে না। যার যতটুকু ফাংশন দরকার ততটুকু দেন আমরা রান করে দিলে আমার সফটওয়্যারটা সেট আপ হয়ে গেল। আমি অন্য একটা অ্যাপস চালু করলাম এবং এটা চালু হয়েছে যে আমাদের এইচআর সফটওয়্যার ময়মনসিংহ মেডিকেল কলেজের। সো আশা করি আপনাদেরকে বেসিক্স দিচ্ছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। জি রেজা স্যার। আলহামদুলিল্লাহ, ওনাদের প্রেজেন্টেশন দেখলাম, যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট কনভিনসিং, এবং আমরা যতটুকু আমাদের দরকার তার থেকে অবশ্যই আরো অনেক বেশি ফ্যাসিলিটি এই মুহূর্তে আমরা রেডিমেড পাচ্ছি। এর মধ্যে হয়তো অধিকাংশ ফ্যাসিলিটি আমাদের এই মুহূর্তে লাগবে না, হয়তো গ্র্যাজুয়ালি যখন আমাদের প্রতিষ্ঠান আরো বড় হবে, এখানে ট্রান্সপোর্টের ব্যাপার আছে, ব্যাংকিং এর ব্যাপার আছে, রেভিনিউর ব্যাপার আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ব্যাপার আছে, স্যালারির লেনদেনের ব্যাপার আছে। তো প্রত্যেকটা জিনিস কিছু না কিছু হয়তো এই মুহূর্তে লাগবে, সামনে গিয়ে আরো ব্যাপকভাবে আমরা এগুলোকে ইউটিলাইজ করব। তো এইটার উই আর জাস্ট লুকিং ফরওয়ার্ড যে আমরা যদি সম্ভব হয়, আপনাদের কি সিলেটে অফিস আছে? না, আমাদের এই কথাটা আমি বড় ওই ভাইকে বললাম যে আমাদের মানে ঢাকাতে কি সিলেটি মানুষ কাজ করে না, মানে কোনো ছেলে ফেলে পড়তে আসে না। মানে আমি নিজে একজন ফ্যাকাল্টি টিচার বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমি সিলেটি স্টুডেন্ট পাই নাই। সো আমি কিভাবে আপনাদের এখানে একজন প্রতিনিধি রেডি করব, এই জন্যই আমি আসলে এখানে পারি নাই। যদি অন্যখানে সবখানে আমার স্টুডেন্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, এবং আসলে আমরা পিপল ছাড়া আসলে দায়িত্ব দিতে পারি না, বুঝতে পেরেছেন? তো যদি এরকম হয় হয়তো আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরাই আপনার একজন স্টুডেন্ট হয়ে গেলাম ইনশাআল্লাহ। যদি আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হয় দেন আমি আপনাদের দিয়ে ওইখানে আমরা আগাবো ইনশাআল্লাহ। উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং এটা আমরা নিশ্চিত করবো যে আমাদের সফটওয়্যারের সাথে অন্য কেউ বিট করে আগাতে পারে এবং আপনাদের সেই মুখটা উজ্জ্বল থাকবে, আমি সেটা নিশ্চিত করব না ইনশাআল্লাহ। যে আমাদের সিলেটেও এই মুহূর্তে যে পরিমাণে আপনাদের, যেমন আপনাদের এই সফটওয়্যারটা তো একটা হসপিটালে অ্যাপ্লিকেবল, একটা প্রোডাকশন ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেবল, একটা ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস অথবা হিউম্যান রিসোর্স মেইনটেইন করছে, প্রত্যেকটাতে এটা অ্যাপ্লিকেবল। সফটওয়্যার রেডি করা আছে প্রত্যেকটা সেক্টরের জন্য। ইভেন সিলেটে আপনি জানেন এখানে প্রচুর পরিমাণে চা বাগান আছে। একটা জুতসই চা বাগানকে যদি ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া যায়, এখানে চেইন অফ চা বাগান আছে, তারা লুফে নিবে এই সমস্ত সফটওয়্যার যদি ওদের মানে কি চাহিদা পূরণ করে। আপনাদের জন্য একটা ফ্যাসিলিটি দিচ্ছি যে আইডি কার্ড যদি দেখবেন প্রতি বছর আইডি কার্ড নতুন স্টুডেন্টদের দিতে হয় এবং সেটা কিন্তু আমাদের জেনারেট হয়ে থাকে। আপনারা যাদের সাথে প্রিন্ট পাঠাবেন এক শিটে, এগুলো যখন দিবেন ওরা প্রিন্ট করে পাঠিয়ে দেবে, রেডি করা। আপনি এন্ট্রি করার সাথে সাথে আইডি কার্ডটা রেডি হয়ে থাকবে। এটা ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ। এখানে আপনাদের একটা ইয়ে দিন এবং ভেরিফাই করা থাকবে, আপনি যে কেউ এটা নকল করে বানাতে পারবে না। তো মোটামুটি সবকিছুই আছে ইনশাআল্লাহ। আপনাদের কথা শুনে ভালো লাগলো। আমরা যাব সিলেটে, তখন বিস্তারিত কথা বলা। অবশ্যই আপনাদের সাথে সম্পর্ক হয়, আমরা আপনাদের সাথে বিজনেস করবো, আরো সমস্যা নাই ইনশাআল্লাহ। যে জিনিসটা ইনিশিয়ালি আমরা যেটা জানতে পেরেছিলাম যে আপনারা যখন আমাদেরকে এই সফটওয়্যার অ্যাক্সেসটা দিবেন তখন কি প্রতিটা অপশনে কি ওপেন থাকবে নাকি আমাদের চাহিদা মতো সেকশনগুলো ওপেন করে দিবেন আপনারা? এখন নিডস ঠিক সেগুলোই আমরা দিই, কারণ আমরা সফটওয়্যার দিয়ে আপনাদের উপকার জন্য। বেশি দিয়েও আপনাদের লাভ নাই এবং কম দিয়েও আপনাদের বিজনেস চলবে না। যতটুকু দরকার ততটুকু হবে। আমি বলে দিই কিভাবে আসলে আমরা করি। আসলে এটা আমাদের কোনো কিছু লিখতে হয় না। আমরা যখন যে রোল সেটিং এ যাই এবং আমরা এখান থেকে কিন্তু যে টিক চিহ্ন দেখেন, যখন আমি টিক চিহ্ন তুলে দেব তখন আর এগুলো দেখা যাবে না, মেনুগুলো গায়েব হয়ে যাবে। আমি তুলে দিলে এটা গায়েব হয়ে যাবে। রাইট, সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে যেই অপশনগুলো আমার এই মুহূর্তে কোনোভাবেই কাজে লাগছে না, অতিরিক্ত অপশন যদি থাকে তো অ্যাক্সিডেন্টলি যদি কোনো সেটিংস চেঞ্জ হয়ে যায় তখন হয়তো আর একটু সুবিধার থেকে ঝামেলা হয়ে যেতে পারে।
সে ভেরি গুড, আপনি ঠিক বলছেন। এখানে আমরা ওই ইউজার যখন আপনার আমাদের কয়েকটা ইউজার পাঠান যে আমাদের এই রোলের ইউজার দেন, তখন আমাদের যে সাপোর্ট ইঞ্জিনিয়ার আছে উনি ওই রোলের যে অপশনটা দরকার উনি দিয়ে দিবে। আর যদি মনে করেন কম মনে হয় তখন চাইলে আবার ওই অপশনটা অ্যাড করবে। এটা এই জন্য আমাদের সবসময় আপনাদের সাপোর্টের সবসময় আমাদের সাথে থাকি আমরা। বুঝতে পেরেছি। কেন সাপোর্ট লাগে এবার এটা বলছেন, সবসময় সাপোর্ট লাগে যাতে করে আপনাদের সাপোর্ট লাগে। আপনারা সার্ভিস দেবেন স্টুডেন্টকে। আপনারা যদি এখন এইদিকে মাথা ঘামান আপনাদের তাহলে তো আপনাদের লাভ কি হলো? এর জন্য এই দিকের মাথা আপনাদের ঘামানো দরকার। আপনারা আপনাদের ওই এলাকায় স্টুডেন্ট কিভাবে সার্ভিস দিবেন, কিভাবে ভালো স্টুডেন্ট গড়ে তুলবেন, এই জিনিস নিয়ে আপনাদের মনিটরিং করা উচিত। আর এই জিনিসটা আমাদের উপর ছেড়ে দিবেন, আমরা আপনাদেরকে ব্যাকআপ দেব। দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকের মিটিং এ কি আপনাদের প্রাইসিং কস্টিং নিয়ে কি আলোচনা করা যাবে নাকি এটার জন্য ডিফারেন্ট সেশন? এইটার আগে আমি আরেকটা জিনিস কথা বলতেছিলাম যে থেকে আমরা ওয়েবসাইটে এটা কথা বলছিলাম। হ্যাঁ এই যে তো আমি দেখছিলাম মানে এটার কোনো আপনাদের কোনো কিছু যদি আপনাদের নরমাল ওয়েবসাইট হয় জাস্ট ওই স্কুল ওয়েবসাইট ফ্যান্সি সুন্দর, আমরা সেটা ফ্রি করে দিই। দেখেন ওয়েবসাইটের জন্য আমরা অনেক টাকা নিই না, কারণ আমরা সাধারণত ওয়েবসাইটে বিজনেস করি। আমরা কিন্তু আপনাদেরকে ওই ওয়েবসাইটটা বানিয়ে দিতে পারবো যদি আপনাদের মনে করেন এখানে লগইনের বিষয় থাকবে, তখন হয়তো আমাদের একটা সার্ভিস দিতে হবে। লগইন বিষয়ে ওরা তাদের ডিটেইলস দেখবে, সেই ক্ষেত্রে আলাদা জিনিস। আর যদি না শুধু ইনফরমেটিভ স্কুলের অ্যাড্রেস, স্কুল নোটিফিকেশন, স্কুলের যাবতীয় যে ইভেন্টস এইগুলো সব দেখবেন বা কোর্স অফার, সেগুলোর জন্য আপনাদের আসলে এখানে পেমেন্টের বিষয় দরকার। এটা কোনো কি টেমপ্লেট বা কোনো কিছু আছে কিনা আপনাদের বা কিরকম এই ধরনের ওয়েবসাইটে করতে পারবেন? আচ্ছা আগে এটা আসি তারপরে ওইটার বিষয়। এটা আসলে আপনাদের স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে। আপনাদের স্টুডেন্ট সংখ্যা 100 নিচে যদি হয় তখন আমাদের এটা আমি বলি আমাদের স্টুডেন্ট নাম্বার হচ্ছে 130। আমি তো মনে হয় আপনাদেরকে প্রাইস লিস্টটা পাঠিয়েছিলাম, দি নাই? আমাদের অনেকগুলো প্যাকেজ আছে, মনে করেন 8-9টার মতো। যাদের মনে 1000 এর উপর স্টুডেন্ট তাদের একরকম, যাদের মনে করেন লেস দেন 100 তাদের জন্য একরকম। আমি সবাইকে একরকম না আসলে। ওই দিক থেকে কথা একটু ক্লিয়ার শোনা যাচ্ছে না। জি ভাই বলেন। জি আচ্ছা, যে এটা মনে হয় আপনি বলছেন সম্ভবত যে এটা হচ্ছে 12000 এর একটা চার্জ থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে প্রথম হচ্ছে সফটওয়্যার লাইসেন্স ফি। লাইসেন্স মানে প্রথমে সেটআপ এবং লাইসেন্স হচ্ছে আমরা 10000 নিব, যারা আপনার মোটামুটি সবার জন্য সেম। এরপরে হচ্ছে আপনাদের মান্থলি সাপোর্ট চার্জ হচ্ছে যারা লেস দেন 100 স্টুডেন্ট তাদের মান্থলি 500 টাকা অনলি। আমরা বললাম আমাদের টাকাটা যদি ইম্পোর্টেন্ট, আমরা অনেক আমাদের এই সফটওয়্যার কিন্তু 10-20 লাখ টাকা আমরা সেল করি বিভিন্ন সেক্টরে, বাট আমরা আশা করছি না। আমরা চাচ্ছি স্কুলরা যাতে তারা তাদের প্রতারক থেকে বাঁচে। আমরা জাস্ট নামে কথা তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং ভালো একটা জিনিস চালাতে পারে শান্তিতে, সেই জন্য। সুতরাং এই একটা স্কুল যে কোনো ছোট স্কুলে এই দামে সফটওয়্যার নিতে পারবে, সেটা রেখে আমরা আসলে প্রাইসটা দিয়েছি। আর এরপরে যদি বাড়ে তাহলে প্রতি স্টুডেন্ট 5 টাকা করে আপনাদের ওই মান্থলি সার্ভিস চার্জ হবে। আর ওই যে ক্লাউড ব্যাকআপ যেগুলা, এগুলোর জন্য কি আলাদা প্রাইসিং আছে? না 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 না, ওটা তো আপনাদের বললাম তো, আমরা 500 টাকার মধ্যে সব হবে। আমরা তো টাকার জন্য আপনাদের সফটওয়্যার বানাচ্ছি না, আবারও বলছি আপনাদেরকে। জি জি। আলহামদুলিল্লাহ, আমার এন্ড থেকে আর কোনো কোশ্চেন নেই। স্যার আপনার এন্ড থেকে আর কোনো কোশ্চেন আছে থাকলে? জি, আমার আর একটা কোশ্চেন ছিল, যেহেতু আপনাদের এই সফটওয়্যারের মধ্যে অ্যাকাউন্টস রিলেটেড যথেষ্ট অপশনস আছে। অ্যাকাউন্টস এর মধ্যে স্টুডেন্টদের টিউশন ফি জমা, তারপরে অ্যাকাউন্টস থেকে টিচারদের স্যালারি ডিসবার্স, তারপরে অন্যান্য আরো আনুষঙ্গিক যে সমস্ত খরচের হেড, এগুলো ক্রিয়েট করার অনেক সুন্দর সিস্টেম দেখলাম। তো আমি জাস্ট মানে সরাসরি কথা বলছি, কিছু মনে করবেন না, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানই চায় তার কিছু কনফিডেন্সিয়ালিটি রাখতে। প্রত্যেকটা প্রতিষ্ঠানই চায় যে তার কিছু ইন্টিগ্রিটি রাখতে। এবং আপনি জানেন গভর্নমেন্টের ট্যাক্স ভ্যাটের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, এগুলো অনেক সময় অনেকের উপরে অনেকটা জুলুমের মতো হয়ে যায়। সো এখানে আবার লাইসেন্সিং এরও যে জিনিসগুলো আছে, যে অনেক সময় দেখা গেল আমরা অ্যাপ্লাই করেছি, আমাদের সবকিছু ঠিক আছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে দেখা যাচ্ছে যে আমাদের লাইসেন্সিংটা একটু দেরি হচ্ছে, অথবা কোনো একটা কারণে, একটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা একটা প্রবলেম ফেস করছি। সো এইখানে আমাদের যদি আমরা চাই যে আচ্ছা ঠিক আছে, আপনাদের সফটওয়্যার দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টসটা রান করলাম, কিন্তু
আমরা চাই না এখানে থার্ড পার্টি বা এক্সটার্নাল কেউ এটার অ্যাক্সেস পাক, এটা কি সম্পূর্ণ আলাদা করে নেওয়া সম্ভব? হ্যাঁ, আমি এবার বলি, আপনি যখন সফটওয়্যার লগ ইন করবেন উনি তো এই অপশন দেখবেই না, কারণ আপনি যে ইউজারটা দিবেন ওনাকে উনি তো ওইটা পাচ্ছেন না, দেখবেই না। তো তো বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদের রোল ম্যানেজমেন্ট, আমি যিনি দেখতে আসবেন উনি তো একটা পাসওয়ার্ড চাইবেন, ঠিক না, যে আমাকে একটু দেখা। তো তখন আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড সেই ইউজারের যতটুকু দেখানো দরকার ততটুকু দিবেন। আমার কথা বুঝতে পেরেছেন কথা? সাপোজ যিনি অডিট টিমে আসবেন উনি তো এসে স্বাভাবিকভাবেই বলবেন যে আমাকে অ্যাডমিন পাসওয়ার্ড দেন। হ্যাঁ, তো অ্যাডমিন পাসওয়ার্ড আপনি অ্যাডমিন পাসওয়ার্ড বানাবেন, কিন্তু অ্যাডমিনের তো আবার কাস্টমাইজেশন আছে নাকি? নাই, অবশ্যই থাকবে। আমি যে অ্যাডমিন যেভাবে দিব আমি তো সেই অ্যাডমিন সেইভাবেই, অ্যাডমিন তো আর এক প্রকার না, সুপার অ্যাডমিন না, অ্যাডমিন তো অনেক প্রকার আছে, আপনি সেটার মতো হবে। আরেকটা জিনিস আপনার এইটা নিয়ে ভয়ের কিছু নেই, কারণ আমরা তো অনেক স্কুলে দিচ্ছি, মূলত হচ্ছে জায়ান্ট কারা আসলে যায় না, মানে যারা জায়ান্ট পিপল, আপনার তো জায়ান্ট না, ক্ষুদ্র, আপনি 20 বছরের মনে আপনার কাছে আসবে না, এটা মাথায় রাখবেন, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন। আমার কথা বুঝছেন? যাতে বুঝতে পেরেছি। স্টুডেন্ট এইটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আগাতে পারেন, এটা কখনোই আসবে না, কারণ আপনার তো ইনকামই হবে না, একটা পর্যায়ে ইনকামে ওরকম ইনকাম হবে না, যে ইনকামে মানে কোটি কোটি টাকা আসে সেখানে আসবে তারা যে না আমি এখান থেকে কিছু নিতে পারি। আপনাদের এইটা যেমন আমাদের সফটওয়্যার কোম্পানি এখনো পর্যন্ত ওরা আসে না, বিকজ এত টাকা মানে যতটুকু রেভিনিউ তার মধ্যে আসে না। এর অর্থ হচ্ছে আমরা যে ভয় যে সফটওয়্যার ব্যবহার করি এই জন্য এটা মানুষ বোকামি করছে, সে কষ্ট করতেছে কিন্তু এই ভয় সফটওয়্যার ব্যবহার করে না, এইটা হচ্ছে আমাদের অজ্ঞতার অভাব। কিন্তু সরকার তখনই আপনার চোখে পড়বে যখন আপনি থেকে সে ভালো কিছু আর্ন করতে পারবে। আমার কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাসনিম উস্তাদ আপনার পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে প্লিজ কন্টিনিউ করুন। না আলহামদুলিল্লাহ। আর একটা প্রশ্ন আসলে সমত আপনি যে ছিলেন আমি এটা একটু বলবো, যেটা যে তুমি যদি একটু বলতেন যে আমরা আসলে অ্যাকাউন্টিংটা আমরা চাইলে এটা পুরোপুরি আলাদা করে ফেলতে পারবো, মানে এখানে যেটা বলেন যে থার্ড পার্টি কোনো অ্যাক্সেস থাকবে না, এটা আমাদের ক্লাউডেই সবকিছু জমা হবে বা আমাদের এটা ক্লাউড। ওই ভাইয়ের সাথে কথা বলছিলাম প্রথমে যে এটা তো আসলে আমাদের ডাটা, ফুল ডাটা আপনাদের ওইখানে নির্দিষ্ট একটা পিসি থাকবে, পিসিতে আমরা ফুল সফটওয়্যার সেটআপ দিয়ে দিব, এটা আমরা সার্ভার পিসি বলি। ওই সার্ভার সেটআপ দিয়ে পিসিটা সেটআপ দিয়ে দিলে আপনারা ওই অফলাইনে মানে ইন্টারনেট ছাড়াও আপনার এই স্কুলের ভিতরে পুরো এই সফটওয়্যারটা চলবে, মানে কার্যক্রণালী বন্ধ থাকবে না, স্কুলের প্রিমিসেসে এটা রানিং থাকবে। ইনকেস যদি না নেট চলেও যায় তারপরে এটা বন্ধ থাকবে না, কারণ হচ্ছে আপনার যে ইন্টারনাল নেটওয়ার্ক আছে আর শুধু রাউটারের আওতায় থাকলে হবে, যে কোনো পিসির সাথে অটো কানেক্ট হয়ে যাবে। তো ওই সার্ভারটা আমরা আপনাদের কনফিগার করে দেব যাতে করে আপনাদের নেট ওই যে মাসে যে দেখবেন আপনাদের বলবে ডোমেইন হোস্টিং খরচ লাগবে, এই লাগবে সেই এগুলো বলতেই থাকবে আপনার মাথা খারাপ করে ফেলবে, কোনটাতে কত লাগে এটা আপনি জানবেন না। তো আলটিমেটলি হচ্ছে যে ওইভাবে টাকা নিলে ওইভাবে আপনি শেষ করবে। সুতরাং এখানে আপনার কিন্তু ডোমেইন হোস্টিং এর খরচ নাই এই সফটওয়্যার, আপনি শুধু জাস্ট স্কুলে একটা সার্ভার প্রথম একটা ফিক্সড কস্ট যেটা একটা ভালো মানের দিবেন, সেখানে আমরা সফটওয়্যার সেটআপ দিয়ে দেব, তখন আপনি ইজিলি আপনি চালাতে পারবেন এক বা একাধিক পিসির সাথে কানেক্টেড করে। আর যখন আপনি বাহির থেকেও যদি মনে করেন যে না সবসময় বাহির থেকেও এটা দেখবো, তারপর আপনার ওই পিসিতে যদি তারা হোস্টিং না, তো ওই পিসিকে আমরা একটা রিয়েল আইপি লাগিয়ে দিলে, আর রিয়েল আইপি কিন্তু আপনাদের দেখবেন জেলা শহরে বা যেখানে আছেন সেখানে দেখবেন যারা ইন্টারনেট দেয় ওরা ওই আইপি প্রোভাইড করে, তো ওই আইপিটা যখন কানেক্ট দিয়ে দেবো আমরা তখন কিন্তু আপনি ঢাকা থেকেও আপনার স্কুলের ডাটা সব দেখতে পাবেন, মানে পুরো বিশ্ব থেকে দেখতে পাবেন। তো এর অর্থ হচ্ছে যে আমরা আপনাকে ওই হোস্টিং সার্ভিসের মতো ওই সার্ভিসটা আপনাদের ওই সার্ভার করে দিব, যেটা নিয়ে তার মানুষ বিজনেস করে। তো এটা নিয়ে আপনাদের টেনশন কিছু নেই, কারণ আমাদের শুধু সফটওয়্যার নলেজ আছে তা না, কিন্তু আমাদের কিন্তু নেটওয়ার্কিং যে নলেজ সেটা আমাদের যথেষ্ট মানে ইয়ে আছে, মানে ম্যান পাওয়ার আছে। বুঝতে পেরেছেন? আর কি কোনো কোশ্চেন আছে স্যার? জি রেজা স্যার। আচ্ছা সম্ভবত এমনি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আসলে খুব কনভিন্সিং বা পুরো জিনিস আর প্রসেসটা সামনে আসে অনেক জিনিস আসলে বুঝা গেছে আলহামদুলিল্লাহ, বা সার্বিক ব্যাপারটা আর ওভারঅল জিনিসটা আরেকটা জিনিস আপনাদের তো কোশ্চেন থেকে আমি বলি, কারণ এটা যেহেতু আমরা এই লাইনে ইয়ে করি, সেটা হলো যে সফটওয়্যার যে এক বছরের পরে যে এই যে স্লো মানে পারফরমেন্স ইস্যুটা, যে দেখুন প্রথম তো সফটওয়্যার নিউ থাকে, ডাটাবেস এত হেভি থাকে না, সো দ্যাট নেক্সট টাইম এটা বছর বছর এটা মানে লোড করতে পারবে কিনা। অ্যাকচুয়ালি টেকনোলজির ব্যাপার নির্ভর করে। আপনি যেমন আমাদের যে পিছনে যে টেকনোলজি আছে এটা যেমন এসকিউএল সার্ভার নাম শুনবেন, এটা অন্যান্য ডাটাবেস থেকে 50 টাইম ফাস্টার। দেখবেন ওরাকল বা এসকিউএল সার্ভার দুইটা সেম, মাইস্কুলটা একটু স্লো থাকে, দেখবেন লারাবেল বলে লারাবেল মাইস্কুল, এটা কিন্তু এটা কিন্তু 1 লক্ষ ডাটা ঢোকার সাথে সাথেই সেটা স্লো হয়ে যাবে। আমাদের এই সফটওয়্যারগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ওরিয়েন্টেড, নট মানে খুব ইয়ের জন্য, এবং ব্যাংক বিমাতে এই সফটওয়্যারগুলো এই সার্ভার
আপনি ব্যবহার করা, এসকিউএল আপনারা লিখবেন, দেখবেন যে ইন্ডাস্ট্রিতে কোন ওয়েব সার্ভার ব্যবহার করা, মানে কোন ডাটাবেস সার্ভার ব্যবহার করা। সুতরাং এই সার্ভার ব্যবহার করছে যে কখনোই এটা স্লো হবে না। মনে করেন 100-200 বছরের ডাটা মানে এপিসি স্লো হবে না, অটোমেটিক্যালি সে ফাইলে কনভার্ট করে ফেলে, মানে এক ফাইলে থাকে না, অটোমেটিক ফাইল স্প্লিট করে তখন ডাটাটা। এই জন্য এটা এইসব টেকনোলজি চুজ করার ব্যাপার আছে। তারপর হচ্ছে ডাটাবেস ডিজাইনের কিছু ইস্যু থাকে, এগুলোর কারণে। যেমন আমাদের মেডিকেল কলেজের একটু দেখাই, মেডিকেল কলেজের সফটওয়্যার দেখি। মেডিকেল কলেজ আমার স্কুল লাইফ ছিল হবিগঞ্জ লাখাইতে, আপনাদের কাছাকাছি। এবং আমি সিলেটে গিয়েছিলাম জানুয়ারি করার জন্য স্কাউটে, সেই সুবাদে আমার ওইদিকে একটু ছোট কালের কথা স্মরণ করি। ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায়? আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের তো আমাদের কিছু প্রিয়জনরা আছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোড এডিটর, এটা কোন কোড এডিটর? এটা হচ্ছে এটা সি শার্পে করা, হ্যাঁ, C#.net। আমাদের সফটওয়্যারগুলো C#.net এ করা আর কি, যেটা মানে কেউ আপনার কোড খুলে বা এটা বিল্ড করে, মানে আপনার সফটওয়্যারটা যেমন অনেকে কি যেমন ওপেন সোর্স সফটওয়্যার, যেগুলো ওপেন সোর্স সফটওয়্যার হচ্ছে যে কেউ কোডটা খুলে আপনার মডিফাই করে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবে। তখন কিন্তু আপনি যে কোনো এমপ্লয়ি বা আইটি পার্সন চাইলে পারবে। তো সেক্ষেত্রে আপনি নিশ্চয়তা দিতে পারছেন না কে এই কাজটা করেছে। এটা কি ইয়েতে সমস্যা, স্কুল বা প্রতিষ্ঠান থেকে সমস্যা, নাকি সফটওয়্যার কোম্পানি থেকে সমস্যা? এই ধরনের হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। আসলে এই জন্য আসলে আমাদের টেকনোলজি চুজ করার ক্ষেত্রে ইয়ে করতে, হ্যাঁ, আমরা ই কমার্স সাইট বা যদি আমি চাই যে আমার কাছে সার্ভার আমি মোর সিকিউর মনে করি, তাহলে আমি ওই টেকনোলজি চুজ করব। যদি আমার কাছে আমি রাখি, এখানে স্টুডেন্ট সংখ্যা দেখতেছি 1044, 11,144। তো দেখেন আমি ক্লিক করলাম 1000, সব স্টুডেন্ট কিন্তু একসাথে আমি ইয়ে করতে পারছি, দেখতে পাচ্ছি একসাথে সব স্টুডেন্ট চলে আসছে। দেখেন কত ফাস্ট। অথচ যদি আপনি যদি অন্য টেকনোলজি ব্যবহার করেন, লোড হইতো তারপর আসতো। সো সেটা আপনি বুঝাচ্ছি যে আসলে ডাটা যতই বাড়ুক, এটা আসলে এগুলা এটার কাছে কিছু না, এই টেকনোলজির কাছে। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এখানে এমবিবিএস এবং ডেন্টালদের ব্যাচ সব। আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোশ্চেন বলেন? না, এই আলহামদুলিল্লাহ আমাদের আসলে বিশেষ করে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আসলে আর কোনো কোশ্চেন নাই। কথা হবে বা দেখা বা জিৎ ভাই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, উনি ফোন করে বিস্তারিত আমাকে আপডেট জানালে হবে। ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সফটওয়্যার একদম জাস্ট আপনি যখনই চাবেন তখন সেটা দিতে পারবেন। জি। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি যদি আরেকটা জিনিস জানি, ওই যে ওয়েবসাইট যেটা কথা বলছিলাম, আমরা যদি যে লগইন, প্যারেন্টস লগইন এরকম স্টুডেন্ট লগইন করে করতে চাই, তাহলে এটা কি রকম? অ্যাকচুয়ালি এটা পেজ সংখ্যা গুনবো আমরা, কয়টা পেজ আসে। যদি একটা যদি পেজ সংখ্যা 10টা হয় বা 20টা হয়, পেজের কাউন্ট করে, মানে একটা পেজ যদি এভারেজে 2-3 হাজার করে হয়, তাহলে সেইভাবে আর কি বাড়বে পেজ ডিজাইন বাড়বে। আচ্ছা, আমি আপনাকে সম্ভবত একটা স্কুলের লিংক পাঠিয়েছিলাম, সম্ভবত এভারডোজে। আমি দেখবো এখানে কি পাঠিয়েছিলেন। জি, আপনাকে আমি যে ইয়েতে পাঠিয়েছিলাম, স্কুলের লিংক নাই আমার কাছে উপরে। আচ্ছা, সমস্যা, আমি আবার পাঠাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আবার পাঠাবো ইনশাআল্লাহ। তো ওই আমি এটা অনুযায়ী আপনি আমাকে একটু জানান ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর আমাদের একটা কমিউনিটি সাইট আছে, দেখেন, পুরো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কমিউনিটি সাইট ভি ক্যাম্পাস। এটা হচ্ছে যে কোনো কন্টেন্ট স্কুলের, আপনি পরীক্ষা থেকে শুরু, অনলাইনে পরীক্ষা দেওয়া থেকে শুরু, সব প্রত্যেকটা কন্টেন্ট আপনি পাবেন।
তো আমরা আসলে এটা রেডি করেছি যাতে করে সবাই পড়তে, যেমন আমি এখন একটা মডেলটা দিয়ে দেবো অঙ্কে। তো আমি কটা কোশ্চেন সে মোবাইল থেকেও দিতে পারবো, আমি টপিক সিলেক্ট করে আমি দিতে পারবো। একটু কাজ, ডোমেন চেঞ্জ করছি তো একটু কাজ বাকি আছে। সো এটা অলরেডি আমাদের আগে ছিল অন্য ডোমেনে, তো এটা সুইচ করে এখন bcampus.net এ আছে। পুরো বিশ্ব থেকে এটা পড়ে আমাদের, এটি অঙ্কগুলো পর্যন্ত করে দেওয়া হয়েছিল। সো নট অনলি যে আমরা ওই টেকনোলজি আছে সেটা কিন্তু পিএসপি তে করা, পিএসপি লারাবেল যেটা শুনলেন সেই এটা টেকনোলজিতে আমরা কাজ করি। বাট আমরা আপনাদের সাজেশন দিব ইন্ডাস্ট্রির ভিতরে কি দেখা লাগবে আর বাইরে কি লাগবে। যখন আপনি ওয়েবের বিষয়ে তখন আমরা ওই টেকনোলজি ব্যবহার করব, যাতে সস্তা কম দামি বেশি খরচের দরকার নাই, ওই টেকনোলজি ব্যবহার করব, যাতে হ্যাকিং বা চুরি হওয়ার বা ইয়ে করার কোনো ক্ষতি হবে না। এই ধরনের টেকনোলজি ব্যবহার করলে সমস্যা। তাহলে থাকুক নাকি? জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর আসলে খুব ভালো লাগছে, পুরো জিনিসটা আমরা মোটামুটি বুঝলাম। আর যদি আপনি মনে হয় বলছেন এই পুরোটা রেকর্ড করা হয়েছে? হ্যাঁ, রেকর্ড করা আছে, সমস্যা রেকর্ড আমাদের আচ্ছা ইঞ্জিনিয়ার করছে অলরেডি। আচ্ছা, যদি এটা পসিবল হয় আমাকে রেকর্ড করলে আমি এটা, আমরা আজকে আসলে আমরা দুইজন আছি, আমি এটা আমাদের ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এটা আমরা ইনশাআল্লাহ এটা আমরা ওনাদেরকে আমরা এটা ফরওয়ার্ড করে আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের একটা ডিসকাউন্ট দেব। আচ্ছা ঠিক আছে, ওকে, অনেক অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।